আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং, আদাব। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। আমরা ক্লাস শুরু করে দিব। সমান্তর ধারা আমি শেষ করে দিছিলাম, তার মধ্যে একটা অঙ্ক আমি এখানে এক্সট্রা একটা অঙ্ক লিখে রাখছি। প্রথমে এই অঙ্কটা সলভ করাবো, তারপর আমরা চলে যাব হচ্ছে দুইটা স্পেশাল সিকোয়েন্স। ওটা সমান্তরও না, গুণোত্তর ধারাও না, স্পেশাল দুইটা সিকোয়েন্স, সেটা আমরা সলভ করব। আচ্ছা দেখেন এখানে কি বলছে, আমরা শুরু করি। শুভ সকাল, শুভ সকাল, ওয়ালাইকুম আসসালাম। এখানে বলছে 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি 15। 9টা ধারাবাহিক বিজোড় সংখ্যা, ধারাবাহিক মানে পরপর, পরপর, তো পরপর বিজোড় সংখ্যা, তাহলে এরা তো নিশ্চয়ই একটা সমান্তর ধারা গঠন করবে। পরপর বিজোড় সংখ্যাগুলো কি অবশ্যই একটা সমান্তর ধারা গঠন করবে। পরপর বিজোড় সংখ্যাগুলো কি সমান্তর ধারা গঠন করবে না? অবশ্যই, কারণ পরপর বিজোড় সংখ্যাগুলোর একটার সাথে আর একটার পার্থক্য কত? একটার সাথে আর একটার পার্থক্য হচ্ছে 2। তাহলে একটার সাথে আর একটার পার্থক্য 2 মানে সাধারণ অন্তর 2, তার মানে এটা তো একটা সমান্তর ধারা গঠন করবে। এখানে কিন্তু বলা নাই যে এটা সমান্তর ধারা, বুঝে নিতে হবে। আচ্ছা, তাই পরপর 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি 15, তার মানে এটা হচ্ছে পঞ্চম সংখ্যাটা, মানে পঞ্চম পদ। এখন কি বলছে, সবগুলো সংখ্যার সমষ্টি বের করতে বলছে, যোগফল। এখানে সংখ্যা আছে কয়টা? এই যে বলাই আছে কিন্তু 9টা, তার মানে 9টা পদের সমষ্টি বের করতে হবে। এখন 9টা পদের সমষ্টি যদি বের করতে চান, সমষ্টির সূত্র কি বলেন তো? সমষ্টির সূত্র হচ্ছে, ধরেন 9টা পদের সমষ্টি S9 ইজ ইকুয়াল টু n/2, n হচ্ছে 9, তাহলে 9/2 ইন্টু 2a প্লাস n-1, n হচ্ছে 9, 9 - 1 ইন্টু d। এটাই হচ্ছে আমাদের 9টা পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন যেহেতু এরা পরপর বিজোড় সংখ্যা, আর একটা বিজোড় সংখ্যার সাথে আর একটা বিজোড় সংখ্যার পার্থক্য 2, তার মানে এখানে সাধারণ অন্তর বলা নাই, বুঝে নিতে হবে এখানে সাধারণ অন্তর 2, তার মানে d এর মান কিন্তু 2, এখানে বলা নাই, বুঝে নিতে হবে, যেহেতু পরপর বিজোড় সংখ্যা। কথা কি বুঝছেন? এখন এই -15 হচ্ছে পঞ্চম পদ। এখন আমার যদি এই সমষ্টি বের করতে হয়, তাহলে এর মান জানতে হবে, মানে প্রথম পদ জানতে হবে। তার মধ্যে আমাদের এই পঞ্চম পদ 15 দেওয়া আছে, তাকান একটু। তাহলে T5, এই যে টার্ম 5, T5 কত? -15, T5 -15, ক্লিয়ার? আর n-তম পদের সূত্র কি? এটা হচ্ছে পঞ্চম পদ, মানে 5তম পদ। n-তম পদের সূত্র কি? এই T5 এর পরিবর্তে কি লিখতে হয়? T5 মনে আছে, Tn ইজ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। তার মানে Tn, এই Tn এর জায়গায় 5, তা T5 এর পরিবর্তে a প্লাস n-1 ইন্টু d, এটার পরিবর্তে লিখবো a প্লাস n মানে 5 - 1 ইন্টু d ইজ ইকুয়াল টু হচ্ছে -15। এখান থেকে আমরা a মানে প্রথম পদ বের করব, তাহলে a প্লাস এটা হচ্ছে 4, আর d এর মান কত? 2, দেওয়া নাই, বুঝে নিতে হবে। কেন 2? কারণ যেহেতু পরপর বিজোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যার সাথে আর একটা বিজোড় সংখ্যার পার্থক্য 2। তো এটা হচ্ছে a প্লাস 8 ইজ ইকুয়াল টু -15। আমরা a বের করব, তাহলে a রেখে দেন, ওই পাশে আছে -15, আর এই 8 ওই পাশে আছে -8 হবে, তাহলে a ইকুয়াল টু -23। a ইজ ইকুয়াল টু -23, a এর মানটা দেওয়া ছিল না, এটা জানতে হতো। a এর মান এখন এখানে বসাইলে উত্তর চলে আসলো। কথা কি বুঝছেন? এর মান বের করার জন্যই কিন্তু এই পঞ্চম পদটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে 9/2, 2 ইন্টু এর মান কত? -23, প্লাস 9 - 1 মানে 8 ইন্টু d এর মান কত? 2। তো এটা হচ্ছে 9/2 ইন্টু -46 প্লাস হচ্ছে 8 × 2 = 16। ওকে, আচ্ছা, এর মান কিন্তু আমরা বের করছি। তো 9/2 ইন্টু 46 থেকে -46 থেকে 16 গেলে পরে কত থাকতেছে? -30। এবারে 2 দিয়ে 30 কে কাটলে 2 দিয়ে 30 যাবে 15 বার, মানে -15। কিন্তু 9 আর 15 গুণ করলে হচ্ছে 9 15 135, আর এই যে মাইনাস আছে, তার মানে -135। তাহলে আমাদের উত্তর হচ্ছে -135। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। খুবই সিম্পল। এখন কেউ যদি মনে করে যে আমি এটা ভাই সূত্র দিয়ে বের করবো কেন, তো বোঝাই যাচ্ছে এটা পঞ্চম পদ, তার মানে এটা হচ্ছে পঞ্চম পদ। এটা হচ্ছে এটা পঞ্চম পদ। এখানে মোট আছে 9টা পদ, তো এটা যদি পঞ্চম হয়, এখানে 9টা পদ আছে, তাহলে পরে আছে 4টা, আগে আছে 4টা, তাই কিনা? তাহলে পরে নিশ্চয়ই -13 পরে, -15 পরে কি? -13, বিজোড় সংখ্যা যেহেতু বুঝতে হবে। তারপরে কি? আমার ওদিকে লাগবে না, ওদিকে দরকার নেই আমার। এর আগে আছে -15 আগে -17, -17 আগে -19, -19 এর আগে -21,
-21 থেকে -23, হ্যাঁ এই দেখেন এটা পঞ্চম, তাহলে এদিকে আছে 4টা, 1টা 2টা 3টা 4টা, এটা হলো প্রথম পদ এই -23। মানে সূত্র দিয়ে না বের করে আপনি এইভাবেও প্রথম পদটা বের করে ফেলে অঙ্ক সমাধান করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি বুঝছেন। এবার আমরা চলে যাব আমাদের দুইটা স্পেশাল ধারা না সিকোয়েন্স, অনুক্রম। হ্যাঁ, এটা কিন্তু ধারা না, এটা সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না। আমি দেখাই দিচ্ছি। নাম্বার 1, প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। খুবই গুরুত্বপূর্ণ। বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র, প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এখানে মাথায় রাখতে হবে ক্রমিক মানে পরপর স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং প্রথম মানে একদম শুরু থেকে শুরু হবে, একটাও বাদ যাবে না, তার মানে 1 থেকে শুরু। কারণ স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যার শুরু হলো 1 থেকে। ওকে, তার মানে এখানে কি চাইছে? প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, মানে সংখ্যাগুলোর স্কোয়ার করে যোগ। তার মানে এইটা যে এইখানে যেটা বলা আছে এটা হলো এরকম যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস আপ টু কি লাস্টে কত হবে? লাস্টে হবে n স্কোয়ার, লাস্টে n স্কোয়ার। এখন বলবেন যে ভাই এখানে কেন n স্কোয়ার হলো লাস্টে? কারণ আপনাদেরকে বলছিলাম যদি 1 থেকে শুরু হয় এবং মাঝখানে যদি কোনো মিসিং না থাকে তাহলে সেই ধারার পদ সংখ্যা আর লাস্টের পদের মানটা কি হয়? সমান হয় না। তাহলে এখানে যেহেতু 1 থেকে শুরু হয়েছে এবং মাঝে কোনো মিসিং নাই, সুতরাং এই ধারায় যেহেতু পদ আছে n সংখ্যক, সুতরাং লাস্টের পদটাও কি হবে? n স্কোয়ার হবে। আমার কথা কি বুঝছেন? এই জায়গাটা ক্লিয়ার করেন কিন্তু। লাস্টের যেমন 1 যোগ 2 যোগ 3 যোগ, যদি 100টা সংখ্যা যোগ করতে চান তাহলে লাস্টে 100 হবে। এখানে পদ আছে কয়টা? 100টা। শেষ পদের মান কত? 100। তার মানে n তম পদের মানও 100, এখানে পদও আছে 100টা। কেন? 1 থেকে শুরু এবং মাঝে কোনো মিসিং নাই। দেখেন 1 2 3, যখন দেখবেন যে 1 থেকে শুরু হবে এবং মাঝে কোনো মিসিং থাকবে না, তখন অবশ্যই এই ধারায় পদ সংখ্যা যত, শেষ পদের মানটাও তত হবে। তাহলে যেহেতু এই ধারায় পদ সংখ্যা n, তাহলে এখানে প্রথমটা 1 স্কোয়ার, দ্বিতীয়টা 2 স্কোয়ার, পরেরটা 3 স্কোয়ার হলে লাস্টেরটা অবশ্যই n স্কোয়ার হবে। এই জায়গাটা কি বুঝছেন? বলবো পার্থক্য বলবো, গুণোত্তর ধারা পড়ানোর পর আমি বলবো, অনুক্রম আর ধারার পার্থক্য বলবো, টেনশন করেন না। এটা কি বোঝা গেছে? এটা কি ক্লিয়ার হয়েছে? প্লিজ এটা ক্লিয়ার করেন আগে। এই লাস্টে n স্কোয়ার কেন হইল? লাস্টে n স্কোয়ার হওয়ার কারণ কি? এই ধারায় পদ আছে কতটা? n সংখ্যক। তাহলে আমি তো বলছি যে যদি 1 থেকে শুরু হয় এবং মাঝে কোনো মিসিং না থাকে, তাহলে সেক্ষেত্রে লাস্টের পদের মান আর এখানে পদ সংখ্যা কি হয়? সমান হয়। তাহলে এখানে যেহেতু 1 থেকে শুরু এবং মাঝখানে কোনো মিসিং নাই, 2 3 4 সবই আছে, তার মানে যেহেতু পদ সংখ্যা n, তাহলে লাস্টে n স্কোয়ার হবে। এই জায়গাটা কি বুঝছেন? না বুঝলে বলতে হবে। আমি কিন্তু এটা আগেও বলছি, ক্লাসে কিন্তু আগেও বারবার বলছি যে এই শেষ পদের মান আর পদ সংখ্যা একই জিনিস না, কিন্তু একটা ক্ষেত্রে শেষ পদের মান যা, পদ সংখ্যাও তাই। সেটা কিসের ক্ষেত্রে? যখন 1 থেকে শুরু হবে এবং মাঝখানে কোনো মিসিং থাকবে না, শুধুমাত্র সেই ক্ষেত্রে শেষ পদের মান আর পদ সংখ্যা কি হয়ে যায়? সমান হয়ে যায়। আশা করি বুঝছেন। এই জায়গাটা ক্লিয়ার করবেন। আচ্ছা, এই যে দেখেন, এটা হলো প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তার মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ করে যোগ করলে এটা কত হবে? এই ফলাফলটা কত? এটা যোগ করলে কত হবে? আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলা পরীক্ষা আসছে, এখান থেকে অঙ্ক আসছে পরীক্ষায়। এই প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হলো এরকম n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা মুখস্থ রাখতে হবে। এটা প্রমাণ আপাতত করে দিতে পারছি না, মানে করে দিচ্ছি না, কারণ এর প্রমাণটা একটু বড়, তো প্রমাণটা একটু বড়, মানে শর্টকাটে দেখানো গেলে দেখা দিতে পারতাম। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। ওকে, মুখস্থ, এটা মনে রাখতে হবে। এখানে n হচ্ছে এই ধারার পদ সংখ্যা, এখানে n হচ্ছে এই ধারার পদ সংখ্যা, যে কয়টা পদ আছে। যদি এখানে 20টা পদ থাকে তাহলে n এর মান 20, যদি এখানে 10টা পদ থাকে n এর মান 10। ওকে, আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটু মনোযোগ দিন। এইটা কি হবে বলেন তো?
আপনারা আমাকে বলেন এই ধারায় পদ আছে কতটা? রেসপন্স করবেন প্লিজ। এই ধারায় পদ আছে কতটা? এই ধারায় পদ আছে কতটা? এই ধারায় পদ আছে n সংখ্যক। কেন? লাস্টে n স্কয়ার, তার মানে পদ আছে n সংখ্যক। তাহলে এই ধারায় পদ আছে কয়টা? এই ধারায় কিন্তু পদ আছে 2n সংখ্যক। কি করে বুঝলাম? যেহেতু 1 থেকে শুরু এবং মাঝে কোনো মিসিং নাই, তার মানে এই লাস্টের ভিতরে যেটা আছে ওইটাই হচ্ছে পদ সংখ্যা। যেমন 1 থেকে শুরু হলে মাঝখানে যদি কোনো মিসিং না থাকে, তাহলে লাস্টে এখানে যেটা থাকবে সেটাই পদ সংখ্যা। আমি এটা কিন্তু শিখেছি। তো যেহেতু এখানে 1 থেকে শুরু হয়েছে এবং মাঝখানে কোনো মিসিং নাই, 1 2 3 সবই আছে, তার মানে এই লাস্টে 2n, এই 2n হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা কি প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি? না, এটা কিন্তু প্রথম 2n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তার মানে এই ধারার পদ সংখ্যা হলো 2n। এই ধারার পদ সংখ্যা কি? 2n। তাহলে যদি আমি এই ধারার সমষ্টি বের করতে যাই তাহলে কি হবে? এই ধারার সমষ্টি যদি বের করি তাহলে কি হবে? এখন প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। কিন্তু এখানে তো পদ সংখ্যা n না, 2n। তাই এই n এর পরিবর্তে 2n বসাতে হবে। তার মানে n এর জায়গায় বসাবেন 2n ইন্টু এখানে বসাবেন 2n প্লাস 1 ইন্টু এই 2 হচ্ছে 2 আর n এর পরিবর্তে হচ্ছে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তার মানে 2n ইন্টু, আচ্ছা এটা দিয়ে এটা কেটে যাবে, আচ্ছা 2n ইন্টু 2n প্লাস 1 ইন্টু 4n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এই 2 দিয়ে এই 6 কে কাটা যায় 3 বার। তার মানে n ইন্টু 2n প্লাস 1 ইন্টু 4n প্লাস 1 ডিভাইডেড বাই 3। এরকম আসতে পারে পরীক্ষায়, এরকম আসতে পারে। খালি এখানে এই বর্গ দেখে আপনি যদি এটা বাইরে দিয়ে আসেন তাহলে শেষ। আপনাকে দেখতে হবে এই জায়গায় পদ আছে কয়টা। কথা কি বুঝছেন? তার মানে এইটা যদি পরীক্ষায় আসে তাহলে এটার উত্তর হচ্ছে n ইন্টু 2n প্লাস 1 ইন্টু 4n প্লাস 1 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 3। তাহলে প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। যদি এখানে n স্কয়ার থাকে সেক্ষেত্রে আমার সূত্র এটা। বাট যদি এখানে n স্কয়ার না থাকে, 3n স্কয়ার থাকে, যে কোনো কিছু থাকতে পারে। ওকে, বুঝছেন কি বিষয়টা? হ্যাঁ, আশা করি বুঝছেন। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এখন আমরা দেখব হচ্ছে প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘনের সমষ্টিও আসে। হ্যাঁ, এটা 2 নাম্বার। প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করুন। প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তার মানে কেমন? ক্রমিক স্বাভাবিক, তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু n কিউব। এইটা কত? ঘনের সমষ্টি মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, পরপর স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর ঘন কিউবের যোগফল। এখন এটা করলে কি হবে? এটা করলে আসবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। তার মানে মনে আছে? আচ্ছা একটু তাকায়েন, মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এটা মনে রাখ, এই দুটা সূত্র মনে রাখতে হবে। এর উপর স্কোয়ার আছে। আচ্ছা স্কোয়ার টুক বাদ দিলে ভিতরে কি আছে? ভিতরে আছে কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ভিতরের অংশ। এটা কিন্তু আমাদের প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, তাই না? তার মানে এটা কিসের সূত্র? এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n, মানে এইগুলা যোগ করলে এটা হয় প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, মনে করেন। হ্যাঁ, তাহলে এইগুলা যোগ করলে এটা হবে। ওকে, আচ্ছা 1 থেকে শুরু হবে, মাঝখানে কোনো মিসিং থাকবে না, তো এটা যোগ করলে এটা হয়। আর এখানে কিন্তু এইটা 1 কিউব 2 কিউব 3 কিউব, তাহলে এগুলো কিউব করলে কি হবে? এইটা করলে যা হয় তার উপর স্কোয়ার। কথা কি বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা এখন যদি কখনো পরীক্ষায় এরকম আসে যে 1 কিউব প্লাস 2 কিউব, এখানে কিন্তু পদ আছে n সংখ্যক, কারণ 1 থেকে শুরু হয়েছে, মাঝে কোনো মিসিং নাই, তাহলে এই লাস্টের মানটা কি? পদ সংখ্যা নির্দেশ করে। এখানে যদি এরকম আসে
আমাকে বলেন তো এখানে পদ আছে কত সংখ্যক? এখানে কতগুলো পদ আছে? এখানে কতগুলো পদ আছে? যদি বলে যে এইটা সমান কত, এখন যারা গণহারে এই 1 কিউব 2 কিউব 3 কিউব দেখে মনে করবে যে এটা তো গণের সমষ্টি আসছে প্রথম n সংখ্যক। না, এখানে তো পদ সংখ্যা n সংখ্যক না, এখানে তো পদ আছে 4n সংখ্যক। এখানে পদ আছে 4n সংখ্যক। তাহলে এইটার সূত্র তো এরকম হবে না 1 কিউব 2 কিউব 3 কিউব n কিউব বলে এইটা। তার মানে এখানে পদ সংখ্যা হচ্ছে n, তাহলে n হচ্ছে পদ সংখ্যা। তাহলে এখানে পদ সংখ্যা আছে 4n, তার মানে আমাকে n এর পরিবর্তে 4n বসাতে হবে। কথা কি বুঝছেন? তার মানে জিনিসটা এরকম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার না, এই n এর জায়গায় হবে 4n, তাহলে 4n ইন্টু 4n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার উপর হচ্ছে স্কোয়ার। এই 2 দিয়ে এটা কাটলে তাহলে কি হচ্ছে 2n ইন্টু 4n প্লাস 1, 4n প্লাস 1 এইটার উপর স্কোয়ার। ক্লিয়ার কিনা বলেন তো? আশা করি বুঝতে পারছেন। তাহলে এগুলা কিন্তু ভেবে চিন্তে উত্তর দিতে হবে। হ্যাঁ, এখন আমরা অঙ্ক সলভ করব। দেখেন এই যে এই প্রশ্ন পরীক্ষা আসছে, এই প্রশ্নও পরীক্ষা আসছে, সূত্র পরীক্ষা আসে। হ্যাঁ, কি বলছে দেখেন, এখানে বলছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু x স্কোয়ার, লাস্টে কত আছে x স্কোয়ার। এই যে, এবং দেখেন আরেকটা কথা একটু দেখেন, একটু 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার লাস্ট আছে x স্কোয়ার। এখানে কি কোনো কিছু মিসিং আছে? না, শুরু হয়েছে 1 থেকে এবং মাঝখানে কোনো মিসিং নাই। এবং দেখেন বর্গের সমষ্টি এবং লাস্টে x স্কোয়ার। তাহলে এখানে পদ আছে কত সংখ্যক? এখানে পদ আছে কত সংখ্যক? n সংখ্যক না, এখানে পদ আছে x সংখ্যক। x সংখ্যক পদ আছে। তাহলে x সংখ্যক পদ থাকলে আমাদের এই বর্গের সমষ্টির সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, যেখানে n হচ্ছে পদ সংখ্যা। এখন এখানে n এর পরিবর্তে পদ সংখ্যা হলো x সংখ্যক। তাহলে কি হবে? তাহলে n এর জায়গা হবে x, তাহলে x ইন্টু x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা আমাদের উত্তর। তাহলে x ইন্টু এই যে x ইন্টু x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 6, 1 নাম্বার অপশন। এখন এখানে যদি x স্কোয়ারের পরিবর্তে যদি মনে করেন যেখানে মনে করেন p স্কোয়ার থাকে, তখন এখানে p ইন্টু p প্লাস 1 ইন্টু 2p প্লাস 1 ডিভাইডেড বাই 6 যা থাকবে তাই। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন নেক্সট প্রশ্নে কি বলছে, দেখেন এখানে বলছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। সরাসরি বলে দিছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। এই প্রশ্নও পরীক্ষা আসছে, যদিও এইভাবে বলা উচিত নাই যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এখন এটা তো বলতে হবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তো না। তাও পরীক্ষায় এরকম আসছে, কিছু করার নাই, আপনাকে ধরে নিতে হবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বলছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? এই যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, ওরা n এর জায়গা কি দিছে? x দিছে, কোনো সমস্যা নাই, 1 নাম্বার অপশন উত্তর। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন কি? যদিও কোশ্চেনটা হওয়া উচিত এরকম প্রথম n সংখ্যক বা প্রথম x সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। ওকে, নেক্সট। এইবার দেখেন, এবার গাণিতিক সমস্যা চলে আসছে। কি বলছে? বলছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু 10 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? তাহলে দেখেন এগুলো কিন্তু বর্গের সমষ্টি এবং এখানে 1 2 3 এবং লাস্টে আছে 10। তাহলে এখানে পদ সংখ্যা কত বলেন তো? এই কোশ্চেনে পদ সংখ্যা n ইকুয়াল টু 10, পদ সংখ্যা কিন্তু 10টা, কারণ এই 10 স্কয়ারে শেষ হয়েছে। ঠিক আছে, পদ সংখ্যা 10টা। তাহলে আমরা কি জানি কোন ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি? তাহলে s10 কেন? 10টা পদের সমষ্টি। সূত্র কি হবে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আচ্ছা, n এর জায়গায় বসাবেন 10, তো 10 ইন্টু এই যে n এর মান 10, 10 এর সাথে 1 যোগ করলে 11, 10 ইন্টু 11 ইন্টু এই যে এখানে গুণ আছে 2n, n এর মান 10, 10 এর সাথে 2 গুণ করলে 10 দুগুণে 20, 20 আর 1 21, নিচে কত? 6। এবার কাটাকাটি করতে হবে। দেখেন 2 দিয়ে কাটা যায়, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দিয়ে 21 হবে 3 7 21। এখন দেখেন এই 5 দিয়ে 11 কে গুণ করলে 5 11 55, তার সাথে 7 গুণ, এটাই উত্তর। 5 সাথে 35 এর 5 হাতে 3, 5 সাথে 35 আর 3 38, তার মানে 385, তার মানে উত্তর হচ্ছে 385। কথা কি বুঝতে পারছেন? খুবই সিম্পল, জাস্ট বুঝতে হবে। হ্যাঁ, আর এই সূত্রটা মনে না থাকলে কিন্তু হবে না। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবার সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, এইবার সবাই, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। হ্যাঁ,
মনোযোগ আকর্ষণ করে, অনেকে ভুল করে চলে আসবে, এই কোশ্চেন ভুল করে চলে আসবে। দেখেন এখানেও কিন্তু দেখেন বর্গের সমষ্টি 10 স্কোয়ার, 11 স্কোয়ার, 12 স্কোয়ার, আপ টু 20 স্কোয়ার। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সবাই, এখন আমি যে কথাটা বলছি এই জায়গাতে ভুল করে, এই জন্য আমি বারে কিন্তু এখানে গুরুত্ব দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে আমাদের যে সূত্র n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। প্রথম n সংখ্যক মানে সোজা কথা, এই সূত্রটা আপনি তখনই প্রয়োগ করতে পারবেন যখন 1 থেকে শুরু হবে এবং মাঝখানে কোনো মিসিং থাকবে না। সবাই গুরুত্বপূর্ণ কথা বলছি, প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনেন, এদিকে তাকান। এই সূত্রটা তখনই প্রযোজ্য যখন শুরু হবে 1 থেকে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার এবং মাঝখানে কোনো মিসিং থাকবে না, তাহলেই কেবল এই সূত্র প্রযোজ্য, আদারওয়াইজ নট। মানে এইটা দিয়ে এখানে প্রয়োগ করা যাবে না। কেন? এখানে 10 স্কোয়ার থেকে শুরু হয়েছে, কিন্তু যখন এদিকে তাকান, তার মানে এই সূত্র প্রযোজ্য তখনই যখন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম একদম শুরু থেকে শুরু হবে, মাঝখানে কোনো মিসিং থাকবে না, তখনই কেবল এই সূত্র প্রযোজ্য। তাহলে এখানে 10 স্কোয়ার থেকে শুরু হয়েছে, তাহলে তো আমার এই সূত্র প্রযোজ্য হচ্ছে না। কিন্তু এই সবের জন্য আলাদা কোনো সূত্রও নাই, এদিকে তাকান, এই সবের জন্য আলাদা কোনো সূত্রও নাই, সূত্রই একটাই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ওই একটাই সূত্র। তাহলে আমি এগুলো কেমনে করবো? দেখেন এদিকে তাকাবেন প্লিজ। 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস আপ টু প্লাস 20 স্কোয়ার, এটার সমষ্টি চাইছে তো। এখন যেহেতু এটাকে সূত্রে ফেলা যায় না, কিন্তু আমি যদি এইটার সাথে যদি এখানে মিসিং আছে কত, দেখেন তো 10 থেকে শুরু হয়েছে, কিন্তু সূত্রে ফেলতে পারতাম কখন? যদি 1 থেকে শুরু হতো। তাহলে আমরা কি করব? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু 9 স্কোয়ার, এই যে 1 থেকে 9 স্কোয়ার পর্যন্ত মিসিং, আমি এই অংশটুকু এর সাথে যোগ করে দিলাম। এবার দেখেন 1 থেকে 20 পর্যন্ত হয়ে গেছে। কিন্তু 1 স্কোয়ার থেকে 9 স্কোয়ার পর্যন্ত এটা যোগ করছে কেন? সূত্রে ফেলার জন্য, কারণ এটা ছাড়া সূত্র পড়বে না। বাট আমার কি এই যোগ ফলে কি এইটুক ছিল না? তাহলে আমি এইটুক আবার কি করব? এই পিছনে বিয়োগ করে দিব, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু 9 স্কোয়ার, যেটুকু এক্সট্রা নিলাম ওইটুক বিয়োগ করে দিলাম। এবার এইটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটা এটা ক্যালকুলেশন করলে তাই আসবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে যদি কখনো এরকম আসে যে সামনে কিছু পদ মিসিং আছে, তাহলে আপনার কাজ হলো সামনে যতটুকু পর্যন্ত মিসিং আছে সেটুক যোগ করে দিবেন, আবার ওই অংশটুক শেষে বিয়োগ করে দিবেন, তাহলেই হবে। এইবার বলেন, এবার এইটা একটা ধারা, এইটা একটা ধারা, এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এখানে মাঝখানে কিন্তু আছে, আমি দেখাইনি। তাহলে এখানে এই ধারায় পদ কয়টা? এই ধারায় পদ হলো 20টা। এই ধারায় পদ কয়টা? এখানেও দেখেন 1 স্কোয়ার থেকে শুরু হয়েছে, সমস্যা নাই, এই ধারায় পদ 9টা। তাহলে এই অংশে সূত্রে ফেলবো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস এই অংশে সূত্রে ফেলবো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এই অংশের ক্ষেত্রে n এর মান 20, এদিকে তাকান, তাহলে এখানে n এর মান 20, তাহলে 20 ইন্টু 20 প্লাস 1 21 ইন্টু 2n, n এর মান 20, 20 দুগুণে 40, 40 আর 1 41 ডিভাইডেড বাই 6। দেখেন এখানে কিন্তু n এর মান 9, তাহলে এখানে n এর মান 9 ইন্টু 9 আর 1 10 ইন্টু এখানে n এর মান 9, 9 দুগুণে 18 আর 1 19, নিচে হলো 6। এবার তাকান, 2 দিয়ে কাটেন, 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 3 সাথে 21, এখানে 2 দিয়ে কাটেন, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 3 9। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এই দেখেন, এই হলো 10 আর 7 গুণ করলে 7 10 70 ইন্টু হলো 41 থাকুক মাইনাস, এখানে দেখেন এই 19 দিয়ে 5 কে না গুণ করে এই 3 দিয়ে 19 কে গুণ করা সহজ। তো 19 আর 3 গুণ করলে 3 19 57, তার সাথে যে 5 গুণ। এবার ক্যালকুলেশন, এবার এই শূন্য বসে যাবে, 7 অক্ষে 7 আর 4 সাথে 28, তাহলে এটা হচ্ছে 2870 মাইনাস 5 সাথে 35 এর 5 হাতে 3, 5 5 25 আর 3 হচ্ছে 28। আচ্ছা এবার দেখেন, এবার এই 5 10 থেকে 5 গেলে 5 হাতে 1 9, তাহলে এখানে 17 থেকে 9 গেলে 8 হাতে 1 3, 28 থেকে 8 থেকে 3 গেলে 5 2585, তাহলে উত্তর হচ্ছে 2585। ঠিক আছে,
আপনারা কি বুঝছেন? তাহলে এই টাইপের কোশ্চেন যদি কখনো পরীক্ষায় ফেস করেন, রেখে আসেন না সামনে। আমি আবার বলছি, আমাদের এই যে সূত্র n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এই যে সূত্র, এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে সবসময় মাথায় রাখবেন যখন একদম 1 থেকে শুরু হবে এবং মাঝখানে কোনো মিসিং থাকবে না। আর এইগুলোর জন্য আলাদা করে কোনো সূত্র নাই। সুতরাং এই সূত্রে আনতে হলে সামনে যতটুকু মিসিং সেইটুকু অ্যাড করে দিতে হবে, আবার ওইটুকু বিয়োগ করে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। আশা করি আপনারা বুঝছেন বিষয়টা। ওকে, এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট, এইবার দেখেন, এবার আর এক কাহিনী। এবার কি বলছে? 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস আপ টু 20 স্কয়ার। এটা কত? দেখেন এখানে কিন্তু বর্গের সমষ্টি 2 স্কয়ার, 4 স্কয়ার, 6 স্কয়ার, 8 স্কয়ার আপ টু 20 স্কয়ার, এটাও কিন্তু বর্গের সমষ্টি। বাট এখানে আর একটা প্রবলেম। এখানে কি প্রবলেম? এখানে প্রবলেম হচ্ছে 2 স্কয়ার, 4 স্কয়ার, 6 স্কয়ার, তার মানে এখানে হচ্ছে জোড় সংখ্যার বর্গের সমষ্টি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই জোড় সংখ্যার বর্গের সমষ্টি বের করার সূত্র নাই, সূত্র একটাই। আবার বলছি, বর্গের সমষ্টি সূত্র বের করার মানে বর্গের সমষ্টি বের করার সূত্র একটাই, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু n স্কয়ার, এই একটাই সূত্র। তাহলে এখানে তার মানে হচ্ছে এই সূত্র, এটা সূত্র কত? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তার মানে এই সূত্র আমরা তখনই লিখতে পারবো যখন 1 থেকে শুরু হবে এবং মাঝখানে কোনো মিসিং থাকবে না, তখনই আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে শুরু হয়েছে কত থেকে? 2 থেকে 4, 6, তার মানে মিসিং। তাহলে কি সমস্যা এখানে? এবার তাকান, যদি কখনো দেখেন, এদিকে তাকান, যদি কখনো দেখেন যে এরকম জোড় সংখ্যার বর্গের সমষ্টি আসছে, এটাকে ভেঙে লেখা যাবে। সবাই মনোযোগ দিন প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখাচ্ছি এখন আপনাদেরকে। মানে সোজা কথা, এটার কোনো সূত্র নাই, আমাকে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এইটাতে কনভার্ট করতে হবে। দেখেন কিভাবে। এটা 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস আপ টু 20 স্কয়ার। এই 2 স্কয়ারকে আমি লিখতে পারবো এরকম, এদিকে তাকাবেন প্লিজ, 2 স্কয়ার ইন্টু 1 স্কয়ার। এই 4 স্কয়ারকে ভেঙে লিখতে পারবো 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার। এখন এই 6 স্কয়ারকে আমি ভেঙে লিখতে পারবো 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। এই 8 স্কয়ারকে আমি ভেঙে লিখতে পারবো 4 স্কয়ার ইন্টু 4 স্কয়ার। মানে সোজা কথা, যখন এরকম বর্গের সমষ্টি আসবে এবং জোড় সংখ্যার বর্গের সমষ্টি আসবে, তখন এটাকে ভেঙে প্রত্যেকের সাথে 2 স্কয়ার গুণ আকারে লেখা যাচ্ছে। দেখেন কিভাবে, 2 স্কয়ার কত? 2, তার সাথে 1 স্কয়ার গুণ করলে 1, তার মানে এটা 4ই থাকতেছে। আর 4 স্কয়ার মানে 16। দেখেন 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4, 4 4 16, তার মানে এইটা যায়, এটা তাই বোঝায়। 6 স্কয়ার মানে 36। দেখেন 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, 4 9 36, তার মানে এখানে 36, এখানেও 36। 8 স্কয়ার মানে 64, 4 স্কয়ার 16, আমি তো এখানে ভুল লিখছি। 8 স্কয়ারকে ভেঙে লিখবো 2 স্কয়ার ইন্টু 4 স্কয়ার, মানে 2 স্কয়ার, সবার সামনে 2 স্কয়ার থাকবে। তাহলে এই 2 স্কয়ার হচ্ছে 4, 4 স্কয়ার হচ্ছে 16, 16 আর 4 গুণ করলে 4 16 তে 64। তার মানে যখন এরকম জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসবে, না সব গ্রুপের ফিচারে দেওয়া আছে, ফিচারে ক্লিক করেন, সব পেয়ে যাবেন, সব আছে। আচ্ছা, এখন দেখেন, যখন এরকম জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসবে, তখন মাথায় রাখবেন সবার সাথে 2 স্কয়ার করে গুণ করে তারপর 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার এগুলো লেখা যাবে। তাহলে এখন দেখেন, তাহলে এটাকে কিভাবে ভাঙবেন? এটার সাথেও কিন্তু 2 স্কয়ার কমন আছে, 2 স্কয়ার কমন। আর এদিকে তাকান, এখানে এই জিনিসটা, এদিকে তাকান, এখানে 6 কে ভেঙে 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার লিখছেন না, 8 কে ভেঙে 2 স্কয়ার ইন্টু 4 স্কয়ার লিখছেন না, তাহলে 20 কে ভেঙে লিখবেন 2 স্কয়ার ইন্টু এই 10 এর অর্ধেক কত? এই 20 এর অর্ধেক কত? 10, তাহলে 10 স্কয়ার। কথা কি বুঝাইতে পারছি? এইবার দেখেন সব জায়গায় 2 স্কয়ার কমন আছে, মানে সোজা কথা, যদি দেখেন আপনি যে এরকম জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসছে, তখন আপনি শিওর এখানে 2 স্কয়ার কমন নিয়ে নেবেন। 2 স্কয়ার কমন নিলে এখানে থাকবে 1 স্কয়ার। এখানে এই যে 2 স্কয়ার কমন নিছেন, তাহলে এখানে থাকবে 2 স্কয়ার। এখানে 2 স্কয়ার কমন নিছেন, তাহলে এখানে থাকবে 3 স্কয়ার।
এখানে 2 স্কয়ার কমন নিছেন, তাহলে এখানে থাকবে 4 স্কয়ার। তাহলে এখন দেখেন 2 স্কয়ার কমন নেওয়ার পরে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার, তাহলে এখানে 2 স্কয়ার কমন নিলে এখানে থাকবে 10 স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যখনই আপনার এটা আগে থেকে মনে থাকতে হবে, পরীক্ষার হলে কিন্তু এসব মাথায় আসবে না, আগে থেকে এগুলো জানা থাকতে হবে, নাহলে কিন্তু বিপদ। তার মানে যখন দেখবেন জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসছে, তখন আপনি শিওর থাকবেন এখান থেকে 2 স্কয়ার কমন নেওয়ার পরে এই প্রত্যেকটা এই যে বেজে যে ভ্যালু আছে না, এই বেজের ভ্যালু অর্ধেক করে দিবেন, অর্ধেক করে দিবেন। এখানে 2 স্কয়ার কমন নিছেন, এই যে বেজে আছে 2, 2 এর অর্ধেক 1, বেজে আছে 4, 4 এর অর্ধেক 2, বেজে আছে 6, 6 এর অর্ধেক 3, বেজে আছে 8, 8 এর অর্ধেক 4, বেজে আছে 20, 20 এর অর্ধেক 10। আমি কি বুঝাইতে পারছি? একেবারেই সিম্পল। যখন দেখবেন এরকম জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসছে, আপনি 2 স্কয়ার কমন নেবেন আর এই পদগুলোর বেজের মান অর্ধেক অর্ধেক করে দিবেন, শেষ। এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার এই 2 স্কয়ার হচ্ছে 4 ইনটু এইটা দেখেন সূত্রে পড়ছে, এইবার কিন্তু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার আপ টু 10 স্কয়ার, এটা সূত্রে পড়ছে না? ইয়েস। এখন এইটা এখানে পদ সংখ্যা কত? এই যে 10। তার মানে এইখানে আমি লিখতে পারবো n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। ওকে, এবার এই 6 দিয়ে 2 এটা কাটাকাটি করা যাচ্ছে, 2 দুগুণে 4 আছে, কাটাকাটি পরে করেন, 4 থাকলো। এবার মান বসাই দেই, তাহলে 4 ইনটু এই n এর মান কত? n এর মান 10, তাহলে n এর মান 10, তাহলে 4 ইনটু 10 ইনটু n প্লাস 1, n এর মান 10, 10 প্লাস 1 কত? 11 ইনটু 2n, তাহলে n এর মান 10, 10 দুগুণে 20, 20 আর 1 21, আর নিচে কত? নিচে হচ্ছে 6। এবার কাটাকাটি করেন, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 7 21। এবার ক্যালকুলেশন দেখেন, 7 11 77 আর 10 দুগুণে 20, তাহলে 20 গুণ হচ্ছে 77, তাহলে একটা শূন্য বসে গেল। 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 1540, 1540। খুবই ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, পরীক্ষায় কিন্তু এরকম আসেনি, এরকম আসেনি, আসছে সূত্র আসছে পরীক্ষায়, আমি দেখাবো, কিন্তু এরকম আসলে কিন্তু অনেকে ঘাবড়ে যাবে যে কিরে আমি তো এই সূত্র পড়ি নাই। তো এইটাকে আমার কনভার্ট করে নিতে হবে। তাহলে যদি যখন দেখবেন যে এরকম জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসবে, তখন আপনি শিওর থাকবেন 2 স্কয়ার কমন আছে। 2 স্কয়ার কমন নিয়ে কি করবেন? 2 স্কয়ার কমন নেবেন আর এখানে এই প্রত্যেকটার বেস কি করে দিবেন? অর্ধেক করে দিবেন। এই যে যা থাকবে, 2 আছে 1 হয়ে গেছে, 4 আছে 2 হয়ে গেছে, 6 আছে 3 হয়ে গেছে, 8 আছে 4 হয়ে গেছে, 20 আছে 20 এর অর্ধেক 10 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, এই যে আমি একটা কোশ্চেন এখানে লিখে রাখছি, সবাই একটু মনোযোগ দিবেন। বলছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 385। তার মানে এখানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু 10 স্কয়ার, এই দেখেন তো এইটুক কি? এইটুক কি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির মান দেওয়া আছে, এটা বের করা লাগবে না। 1 স্কয়ার থেকে শুরু করে 10 স্কয়ার পর্যন্ত এই বর্গের সমষ্টির মান দেওয়া আছে 385। আর বের করতে বলছে কিসের মান? বের করতে বলছে এইটার মান কত? 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস আপ টু 20 স্কয়ারের মান কত? এইটার মান বের করতে বলছে। এখন আমাকে বলেন, আমাদের যেটার মান চাইছে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস আপ টু 20 স্কয়ার। এখন এইটার মান, এটা তো সরাসরি সূত্র নাই। আমি কি বলছিলাম, এখানে কিন্তু দেখেন জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যখন জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করতে বলে, তখন এখান থেকে 2 স্কয়ার কমন নিতে হবে, নাহলে সূত্রে পড়বে না, সূত্রে পড়বে না। এখান থেকে 2 স্কয়ার কমন নেন, 2 স্কয়ার কমন নিয়ে এই প্রত্যেকের বেজ অর্ধেক করে দিতে বলছি। তাহলে এই 2 এর স্কয়ার হবে 1 স্কয়ার, এই 4 এর অর্ধেক হবে 2 স্কয়ার, 6 এর অর্ধেক হবে 3 স্কয়ার প্লাস আপ টু এই 20 এর অর্ধেক হবে 10 স্কয়ার। বুঝাইতে পারছি বিষয়টা? 10 স্কয়ার। এখন এইটার মান বের করলেও চলবে, কিন্তু কোশ্চেনে যেহেতু এই মানটা আমার দেওয়াই আছে 385, এই যে 1 স্কয়ার থেকে 10 স্কয়ার পর্যন্ত, খালি খালি আপনি কষ্ট করবেন কিসের জন্য? এটার মান তো দেওয়াই আছে 385, তাহলে এটা হচ্ছে 2 স্কয়ার ইনটু এটার মান হচ্ছে 385। ক্লিয়ার? তাহলে 2 স্কয়ার মানে 4 ইনটু 385, 4 পাশে 20 এর শূন্য, হাতে 2, 4 × 32 আর 2 34, হাতে হচ্ছে 3, 3 4 12 3 15, 1540। ক্লিয়ার বিষয়টা? 1540। এবার কি বুঝছেন? 4.358 কি ভাই? উত্তর আগেরটাই, উত্তর আগেরটা তো সমস্যা নাই, কারণ আগেরটাই কি ছিল? আগেরটাই তো আবার এটাই ছিল, কিন্তু কোশ্চেনটা একটু ভিন্ন ফ্লেভারের না, তাই এটা আসছে, এটা পরীক্ষা আসছে, আমি বানাই দেনি, এটা পরীক্ষা আসা প্রশ্ন। অনেকে বলে মনে করে যে ভাই এই ধরনের প্রশ্ন কি আসে নাকি? সবসময় তো দেখি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এগুলাই আসে, এগুলোও আসে পরীক্ষায়। নেক্সট কি বলছে দেখেন, এবার তাকান, সবাই মনোযোগ দিবেন।
এখানে বলছে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস আপ টু 13 স্কয়ার কত। তো এখন দেখেন এগুলো কিন্তু বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আমি আবার বলছি, এই বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়েরও সূত্র নাই, সূত্র একটাই, সেটা হচ্ছে 1 স্কয়ার থেকে শুরু হবে এবং মাঝে কোনো মিসিং থাকবে না, তাহলে ওই সূত্র প্রযোজ্য, n × n + 1 × twice n + 1 ডিভাইডেড বাই 6। কথা কি বুঝছেন? তার মানে এরকম বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করারও কোনো সূত্র নাই। তাহলে এখানে কি করতে হবে? এখানে তো কোনো কিছু কমনও যায় না। এদিকে তাকান, যেমন জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসলে 2 স্কয়ার কমন নিয়েছিলাম, বাট এখানে তো কিছু কমনও যায় না। তাহলে কি করতে হবে? এদিকে তাকান, 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস আপ টু 13 স্কয়ার। এটা তো সূত্র নাই, সূত্র তখনই হবে যদি মাঝখানে কোনো কিছু মিসিং থাকতো না। তাহলে এখানে যেহেতু মিসিং আছে, যে যা যা মিসিং আছে সেগুলো মান বসাই দিব। কি কি মিসিং আছে? 2, 4, 6 মিসিং আছে। ওকে ফাইন, সেগুলো যোগ করেন। তার মানে এটাকে আমি এরকম লিখবো, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস আপ টু 13 স্কয়ার না, 13 আগে কি 12 স্কয়ারও আছে, মিসিং ছিল। তার মানে আমার কথা কি বুঝছেন? এটা এর মধ্যে যা যা মিসিং ছিল সূত্রে ফেলার জন্য সেগুলো দিয়ে দিছি, কিন্তু এই 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার এরকম 12 স্কয়ার পর্যন্ত এর মধ্যে অ্যাড করে দিছি, কিন্তু তাহলে তো বেশি হয়ে গেছে। তাহলে যেটুকু আবার অ্যাড করছি সেটুকু আবার বিয়োগ করে দিব। কি কি অ্যাড করছিলাম? অ্যাড করছি 2, 4, 6 এরকম 12 পর্যন্ত। তাহলে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস আপ টু প্লাস 12 স্কয়ার। এই যে 12 স্কয়ার পর্যন্ত এক্সট্রা লিখছিলাম। এবার কি বুঝছেন? এর মধ্যে এক্সট্রা 2 স্কয়ার 4 স্কয়ার এগুলো জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিগুলো ছিল না, সেগুলো এক্সট্রা করে দিছি, সেগুলো বিয়োগ করে দিলাম। ক্লিয়ার? এইবার এটা কিন্তু সূত্রে পড়ছে, এখানে n এর মান 13, তাহলে এখানে n × n + 1 × 2n + 1 ডিভাইডেড বাই 6। এই সূত্র তখনই প্রযোজ্য যখন মাঝে কোনো মিসিং থাকবে না এবং শুরু হবে 1 থেকে। ওকে, এইবার মাইনাস, এই যে মাইনাস, আর এখান থেকে আবার দেখেন এখানে কিন্তু ওখানে আবার কি জোড় স্বাভাবিক সংখ্যা হয়ে গেছে। দেখেন জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হলে কি বলছে? ওখান থেকে 2 স্কয়ার কমন নিতে বলছি। তাহলে এখান থেকে 2 স্কয়ার কমন নেন, 2 স্কয়ার কমন নিলে এখান থেকে 1 স্কয়ার প্লাস এটা হবে 2 স্কয়ার প্লাস আপ টু 12 স্কয়ার হয়ে যাবে 12 অর্ধেক 6 স্কয়ার। বুঝছেন? এবার ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে n এর মান কত? n এর মান 13, তাহলে এই n এর পরিবর্তে হলো 13 ইনটু 13 আর 1 14 ইনটু 13 দুগুণী 26 আর 1 27 ডিভাইডেড বাই কত? 6 মাইনাস মাইনাস এটা হচ্ছে 4 ইনটু এখানে n এর মান 6, তাহলে n ইনটু মানে 6 ইনটু n + 1 মানে 6 + 1 মানে 7 ইনটু 2n + 1 n এর মান 6 2n, তাহলে 6 দুগুণী 12 আর 13 ডিভাইডেড বাই 6। এই 6 6 কাটা। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? এবার দেখেন 3 দুগুণী 6 7 দুগুণী 14 3 9 27। ওকে, এবার দেখেন এই 13 আর 7 গুণ করলে হবে 7 × 91, একবারে করতেছি না, ইনটু হচ্ছে 9 থাকুক মাইনাস। এখানে দেখেন 13 আর 7 গুণ করলে 7 × 91, তার সাথে আছে 4, তাহলে 91 গুণ হচ্ছে 4। দেখেন এখানে 91 কমন আছে, 91 কমন নিলে এখানে থাকবে 9, ওখানে হচ্ছে 4, তাহলে 91 ইনটু 9 - 4 মানে 5, 5 × 5 5 9 45, উত্তর হচ্ছে 455, উত্তর 455। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখেন এটা পরীক্ষায় আসে নাই, বাট আমি দিছি কেন, বইয়ে আছে। হ্যাঁ, বইয়ে আছে। সুতরাং তাহলে এখানে কিন্তু 3 ধরনের প্রশ্ন, একটা হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার আপ টু 10 স্কয়ার। এটা খুবই সহজ, একদম সিম্পল টাইপের, সবচেয়ে বেশি বার আসা প্রশ্ন। আর একটা হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার এরকম চলবে। ওকে, সেক্ষেত্রে 2 স্কয়ার জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসলে 2 স্কয়ার কমন নিলেই আমাদের সুন্দর করে এই সূত্র পড়ে যাবে। ঠিক আছে? আর যদি বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসে তাহলে এর মধ্যে 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার এগুলো অ্যাড করে দিয়ে আবার একটু বিয়োগ করে দিবেন, তারপরে ক্যালকুলেশন। আশা করি বুঝছেন। তাহলে এই টাইপের কোশ্চেন এই 3 ধরনেরই হয়। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এইবার এটা কিসের সমষ্টি? এবার এটা কিসের সমষ্টি? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু 10 কিউব। তার মানে এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমি আবার বলছি এই সূত্র তখনই প্রযোজ্য যখন 1 থেকে শুরু হবে। এখানে আবার 2 কিউব 3 কিউব এগুলো আসে না, 2 কিউব 4 কিউব 6 কিউব এগুলো আসে না, এগুলো নাই, বইয়ে নাই। যা বইয়ে নাই তা তো আপনাকে আমি পড়াবো কি করে? হ্যাঁ,
তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 10 কিউব। এই ধারায় পদ সংখ্যা কত? পদ সংখ্যা এই যে 10, n এর মান 10। তাই ঘনের সমষ্টির সূত্র কি? ঘনের সমষ্টির সূত্র হচ্ছে S10। S10 কেন? 10টা পদের সমষ্টি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর কি স্কোয়ার। ওকে, n এর মান কত? 10। তাহলে n এর মান 10 বসান, তাহলে 10 ইন্টু 10 আর 1 কত? 11 ডিভাইডেড বাই 2 তার উপর স্কোয়ার। এই 2 দিয়ে এই 10 এর মধ্যে 5 বার, 5 আর 11 গুণ করলে 55, 55 তার উপর স্কোয়ার। 55 স্কোয়ার কত হবে? লাস্টে 5 থাকলে হয় 25, আর এই 5 এর পরবর্তী সংখ্যা 6 দিয়ে গুণ করলে 5 6 30, 30 25 উত্তর। দেখেন এই যে 55 স্কোয়ার কাজে লেগে গেল। তো 55 স্কোয়ার যদি ওইভাবে না পারেন তাহলে কি করছিলাম? প্রথমে এটার উপর স্কোয়ার করবেন 25, তারপর এটার উপর স্কোয়ার করবেন 25, এবার 5 দিয়ে এটা গুণ, 5 5 25, তাকে 2 গুণ, 25 2 50, এই ঘর কেটে দিয়ে মাঝখানে বসায় যোগ 5 2 5 5 10 শূন্য হাতে 1 2 আর 1 3, 3025। ক্লিয়ার বিষয়টা? 3025। দেখেন বর্গ কাজে লেগে গেল। সে কোথায় বর্গ পড়ছে সেই বর্গমূলের ক্লাসে আজকে কাজে লাগলো। কোথাকার পড়া কোথায় কাজে লাগবে আপনি জানেন না, এই জন্য রিভিশনের উপর থাকতে হবে। যতদিন চাকরি না হবে আপনাকে রেগুলার রিভিশন দিয়ে যেতে হবে। একবার পড়ে রেখে দিলে আমার জীবনে পড়বো না, হবে না কিন্তু ভাই। আমি নিজেও আমি পড়াই, তাও কিন্তু আমি প্রতিদিন নিয়মিত রিভিশন দেই, হ্যাঁ, যাতে আমার কি চর্চায় থাকে। আর আপনি হচ্ছে নিজের চাকরির জন্য পড়তেছেন, তাহলে আপনাকে তো আরো চর্চা করতে হবে। ওকে, নেক্সটে কি বলছে দেখেন। নেক্সট এই সূত্র আসছে পরীক্ষায়, সূত্র আসছে দেখেন 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু n কিউব ইজ ইকুয়াল টু কত? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু n কিউব ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, তাহলে এখানে এই যে দেখেন প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি না? প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তো প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তাহলে এখানে পদ সংখ্যা কত? 1 2 3, তার মানে এখানে পদ সংখ্যা হচ্ছে n। তো ঘনের সমষ্টির সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। যদি এখানে n দিছি আবার অপশনে দিছি x, এটা আমার ভুল, এটা আমার ভুল। এখানে x থাকলে পরে অপশনে x থাকবে, এখানে n আছে তাহলে অপশনে n থাকা উচিত ছিল, যেহেতু না, এটা জাস্ট প্রিন্টিং মিস্টেক, সরি লেখার ভুল হয়েছে। এই যে x ইন্টু x প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার, মনে করেন x এর জায়গায় n চিন্তা করে নেন, x এর জায়গায় x চিন্তা করে নেন, n চিন্তা করে নেন, ঠিক আছে? কথা কি বুঝছেন? এই সূত্রও পরীক্ষা আসে। নেক্সট আচ্ছা, এখানে কি বলছে? n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225। এই যে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন, ক্রমিক বলা উচিত ছিল, ক্রমিক বলা উচিত ছিল, না বলা থাকলেও ক্রমিক ধরে করতে হবে। ঘনের সমষ্টি 225, তার মানে এটা হচ্ছে ঘনের সমষ্টি। n এর মান কত? মানে পদ সংখ্যা কত? এদের বর্গের সমষ্টি কত? মানে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? আচ্ছা, তাহলে এই যে 225 এটা কিসের সমষ্টি? ঘনের সমষ্টি। আর আমরা ঘনের সমষ্টির সূত্র কি জানি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর কি স্কোয়ার। এটা হলো ঘনের সমষ্টির সূত্র। আর অঙ্কে ঘনের সমষ্টি কত? 225। তার মানে এই সমষ্টিটা ইকুয়াল টু 225। বুঝছেন কিনা বলেন? এইবার এটাকে ক্যালকুলেশন করে n এর মান বের করতে হবে। একেবারেই সিম্পল, একেবারেই সিম্পল। তাহলে প্রথমে স্কোয়ারটা এই পাশে রুট করেন, তাহলে এই পাশে কি থাকবে? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই স্কোয়ার এই পাশে রুট হলে 225 এর বর্গমূল হবে। এবার n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 225 এর স্কোয়ার বর্গমূল 15। এবার আর গুণ করলে এই পাশে উপরে থাকবে n ইন্টু n প্লাস 1, আর এই 2 ওই পাশে যায় 15 এর সাথে আর গুণ হয়ে 15 2 30। ওকে, এবার n দিয়ে গুণ করেন, তাহলে n স্কোয়ার, কিংবা এখান থেকে অঙ্কটা সলভ করে ফেলা যায়। দেখেন কিভাবে, দেখেন। তাহলে এই পাশে কি আসছে? n ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু 30। হ্যাঁ, এখন এটা হচ্ছে n, এটা হচ্ছে n প্লাস 1। আচ্ছা বলেন তো, n আর n প্লাস 1 এখানে কয়টা সংখ্যা গুণ আছে একটু বলেন তো? এখানে কয়টা সংখ্যা গুণ আছে বলেন? দেখেন একটা মজার মেথড শেখাই। এখানে কয়টা সংখ্যা গুণ আছে? এই জায়গায় কয়টা সংখ্যা গুণ আছে বলেন তো? রেসপন্স প্লিজ। এখানে কয়টা সংখ্যা গুণ আছে? দুইটা, একটা হলো n আর একটা হলো n প্লাস 1। এবং n আর n প্লাস 1 কি ক্রমিক না? অবশ্যই ক্রমিক। কেন ক্রমিক? কারণ একটা হলো n আর একটা হলো n প্লাস 1, তাই n এর পরবর্তী সংখ্যাই তো n প্লাস 1। তার মানে এই n আর n প্লাস 1 দুটা ক্রমিক সংখ্যা গুণ আকারে আছে, মানে n ইন্টু n প্লাস 1।
তার মানে এই পাশে এই 30 কে ভেঙে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, তাই তো 5 6 30। তার মানে এই পাশে দুইটা ক্রমিক সংখ্যা গুণ আকারে আছে, এখানেও আমি দুইটা ক্রমিক সংখ্যা গুণ আকার করে দিলাম, 5 6 30। এখন বলেন তাহলে এখানে n আর n+1 এই দুজনের মধ্যে ছোট কে? n হচ্ছে ছোট আর n+1 হচ্ছে বড়। তার মানে এখানে যে দুইজন, এই মাঝখানে যেহেতু ইকুয়াল সাইন আছে, তাহলে এই পাশে দুইজন গুণ আকারে আছে, এই পাশেও দুইজন গুণ আকারে আছে। তার মানে এই পাশের একজনের মান 5, এই পাশে একজনের মান 6। এখন কার মান 5 কার মান 6 অনেকে বোঝে না। ভাইরে এই 5 কি ছোট মান না? তাহলে এই পাশে যে ছোট তার মান 5। n ছোট না n+1 ছোট? n ছোট, তাহলে n এর মান এখানে 5। অঙ্কে কিসের মান চাইছে? n এর মান চাইছে, তার মানে n এর মান 5। বুঝছেন কি কথাটা? এটা তো এখান থেকেই করা যায়। হ্যাঁ, এইভাবেই করতে হবে, নট নেসেসারি, বা আপনার মাথায় এটা নাও আসতে পারে। ঠিক আছে, বুঝছেন তো? এখন এই জিনিসটা আমার আসছে কি n × n+1 = 30। এবার n দিয়ে গুণ করেন, n দিয়ে গুণ করলে n² + n = 30। এই 30 এই পাশে নিয়ে আসেন, তাহলে n² + n - 30 = 0। এবার মিডিল টার্ম করতে হবে, তাহলে এই 30 ভাঙলে 5 6 30, তাহলে n² + 6n - 5n - 30 = 0। তাহলে n কমন নিলে n + 6 - 5 কমন নিলে n + 6 = 0। এবার n + 6 কমন নিলে n - 5 = 0। তাহলে হয় n + 6 0, তাহলে n + 6 = 0 হলে n = -6, এটা গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। আর একটা হচ্ছে n - 5 = 0, তাহলে n = 5, তার মানে n এর মান 5। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। ওকে, এটা হলো আমাদের মূল সলিউশন। হ্যাঁ, এখন অঙ্কে বলছে এদের বর্গের সমষ্টি কত। এদের মানে কাদের? এই যে সকল এই যে n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। এখন সংখ্যাগুলোর বর্গের সমষ্টি বের করব। ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? মুছে দিলাম। 1 নাম্বার সলিউশন শেষ। পরীক্ষা কিন্তু এটা দুইটাই আসবে না, যে কোনো একটা আসবে। তাহলে আমরা n এর মান কত পেয়ে গেছি? n এর মান কত পাইছি? n এর মান পাইছি হচ্ছে 5। তাহলে n = 5। তার মানে এই ধারায় পদ সংখ্যা 5টা। n এর মান কি? n এর মান হচ্ছে পদ সংখ্যা। তাহলে এই ধারায় পদ সংখ্যা কয়টা? 5টা। এখন অঙ্কে চাইছে কি? এদের বর্গের সমষ্টি। তার মানে ওই 5টা সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে অতএব এদের বর্গ, এখন 2 নাম্বার, এদের বর্গের সমষ্টি। বর্গের সমষ্টির সূত্র কি? n × n+1 × 2n + 1 / 6। n কত? n এই যে 5, তো 5, তাহলে এখানে হচ্ছে 5 × 5 আর 1 6 × 5, 5 2 × 10, 10 আর 1 11, নিচে হচ্ছে 6, এই 6 6 কাটা, 5 11 55। তাহলে 2 নাম্বারের উত্তর হচ্ছে 55। ক্লিয়ার বিষয়টা? এখন একটা কথা বলে নেই, মনে করেন পরীক্ষায় এই 1 নাম্বার না এসে সরাসরি 2 নাম্বার আসছে, সাপোজ হতে পারে। আচ্ছা, কখন যদি দেখেন এই 1 নাম্বার না এসে সরাসরি 2 নাম্বার আসছে, তখন কিন্তু আপনাকে ওই 1 নাম্বার মানে n এর মান বের করার জন্য ওই ঘনের সমষ্টি দিয়ে কিন্তু n বের করে তারপর 2 সলভ করতে হবে। এরকম আসতে পারে কিন্তু, মানে প্রশ্নটা যদি এরকম বলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত, মানে এইটা না এসে এই কোশ্চেনে সরাসরি এটা আসলো, তাহলে সংখ্যাগুলোর বর্গের সমষ্টি যদি বের করতে চান তাহলে আপনাকে তো জানতে হবে যে সংখ্যা কয়টা, মানে পদ সংখ্যা কত। তাই প্রথমে আপনার এই ঘনের সমষ্টি থেকে আগে পদ সংখ্যা বের করে তারপর বর্গের সমষ্টি সলভ করতে হবে। কথা কি বুঝছেন? তার মানে যদি এই 1 না এসে যদি 2 আসে, তাহলে আপনাকে 1 সলভ করার স্বার্থে এইটা সলভ করার স্বার্থে আপনাকে মানে n এর মান বের করে নিতে হবে, নাহলে পদ সংখ্যা কত এটা না জানলে আপনি বর্গের সমষ্টি কেমনে বের করবেন, তাই না? নেক্সট। আচ্ছা, 59 নম্বরে কি বলছে? এত বড় অঙ্ক আসার কথা না, তাও করে দিচ্ছি, সমস্যা নেই। (1³ + 2³ + 3³ + up to 30³). আচ্ছা, তাহলে এখানে 1³ + 2³ + 3³ + up to 30³। তাহলে এখানে পদ সংখ্যা কত? এখানে পদ সংখ্যা 1 2 3, পদ সংখ্যা 30, মাঝখানে কোনো মিসিং নাই, তাহলে পদ সংখ্যা 30। তাহলে এখানে কিন্তু দেখেন এটা কিন্তু কি? ঘনের সমষ্টি। তো ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n × n+1 / 2, তার উপরে কি? তার উপরে হচ্ছে স্কয়ার। ক্লিয়ার? এই n এর মান কত? n এর মান হচ্ছে 30, তাহলে 30 বসান, তাহলে n এর পরিবর্তে 30, এই যে 30 × 30 + 1 মানে 31 / 2, তার উপর হচ্ছে স্কয়ার। এই 2 দিয়ে এটা যাবে 15 বার,
15 দিয়ে এটা গুণ করেন, 15 কে 15 5, এই যে 15 কে 15 5 হাতে 1, 3 পরে 45 আর 1 46, 46, তার মানে এইটার উপর স্কোয়ার 465 স্কোয়ার। এখন 465 স্কোয়ার করতে হবে আমাদের, কিছু করার নাই। তাহলে মনে আছে এরকম 3 সংখ্যার 3 ডিজিটের বর্গ করার জন্য প্রথম 2 ডিজিট মিলে একটা, পরের ডিজিট মিলে একটা, তাই না? তাহলে প্রথম এই 46 এর স্কোয়ার করতে হবে, আলাদা করে 46 এর স্কোয়ার করতে হবে। 6 স্কোয়ার 36, 4 স্কোয়ার 16, 4 6 24, 24 2 48, মাঝখানে বসান। 6 8 3 11 হাতে 1 1 2, তাহলে 2116, তার মানে এটা স্কোয়ার হচ্ছে 2116। এবার 5 স্কোয়ার কত? 25। এবার 46 দিয়ে 5 কে গুণ, তাকে ডাবল, তাহলে 46 গুণ 5 তাকে 2 দিয়ে গুণ, 5 দুগুণী 10, 10 দিয়ে 46 কে গুণ করলে 460। এই 460 আমাকে এই ঘর কেটে দিয়ে এখানে বসাতে হবে 460। এবার যোগ করলে যা আসবে তাই, 5 2 6 6 12 2 হাতে 1 হাতে 1, 4 1 5 আর 1 6 1 2, মিললো কি? মিললো কি? এটা উত্তর মিললো কি? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। না মিললে তো সমস্যা, চেক করতে হবে। দাঁড়ান আমি একটু চেক করে দিচ্ছি আমি নিজেই। কত নম্বর এটা? 59। দুইশো ষোলো 225, 216 225, 225। এটা কি বুঝছেন? এইটার বর্গ করা কিন্তু সেই কত মনে হয় 17 18 না, ওই 10 বা 12 নম্বর ক্লাসে মনে হয় এগুলো শেখাইছি যে কিভাবে এটা করতে হয়। ঠিক আছে, মিলছে মিলছে মিলছে। আচ্ছা, এবার আমি চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এই যে দেখেন, এই যে এইসব প্রশ্ন পরীক্ষা আসছে, দেখেন সূত্র, এইসব সূত্র পরীক্ষা আসছে, এগুলো পরীক্ষা আসা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, অনেকে বুঝবেই না যে কি চাইছে। দেখেন দেওয়া আছে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস আপ টু 2n স্কোয়ার, 2n স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার আপ টু 2n স্কোয়ার। তাহলে আমার তো সূত্রে, তার মানে বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি। কিন্তু বর্গের সমষ্টি আমরা কি জানি? বর্গের সমষ্টির সূত্র তো একটাই, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এরকম থাকলে সূত্র ফেলা যায়। বাট যখন বলছে যে জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসবে, তখন কাজ কি? তখন এখান থেকে 2 স্কোয়ার কমন নেওয়া। তাহলে এই 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস আপ টু 2n স্কোয়ার। এখান থেকে 2 স্কোয়ার কমন নেন, তাহলে 2 স্কোয়ার কমন নিয়ে মাঝখানে কি লিখতে হবে? এই প্রত্যেকটা পদকে বেসকে অর্ধেক করে দিতে হবে। তাহলে 2 স্কোয়ার, এই 2 এর অর্ধেক কত? 1 স্কোয়ার। এই 4 এর অর্ধেক কত? 2, তার উপর স্কোয়ার। এই 6 এর অর্ধেক 3, তার উপর স্কোয়ার প্লাস আপ টু এই 2n এর অর্ধেক কত? 2n এর অর্ধেক n, অর্ধেক করে দিতে হবে। 2n এর অর্ধেক n, তার উপর স্কোয়ার। আমার কথা কি বুঝছেন? কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন এটা হচ্ছে 2 স্কোয়ার 4, আর এটা সূত্র পড়ছে, এটা সূত্র আমরা জানি 1 থেকে n স্কোয়ারের সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এবার এই 4 দিয়ে 6 কে কাটা যায়, 2 দুগুণী 4 3 দুগুণী 6, তার মানে এই 2 আর 3, তাহলে উপরে 2 নিচে 3, এই 2/3 সামনে থাকবে, তার সাথে এই পুরোটা গুণ থাকবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। তাহলে এর উত্তর। অনেকে বুঝবেই না যে কি আসছে। এই যে 2/3 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, কথা কি বুঝতে পারছেন? এগুলো পরীক্ষা আসছে, কিন্তু আমি বানাই দেইনি, পরীক্ষা আসছে। তাহলে যখন এরকম জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি থাকবে, তখন আপনি 2 স্কয়ার কমন নেবেন, আর 2 স্কয়ার কমন নেওয়ার পরে এই প্রত্যেকটা বেসকে অর্ধেক করে দিবেন, প্রত্যেকটা বেসকে অর্ধেক করে দিবেন। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, এখানেও দেখেন একই কাহিনী, 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার আপ টু 4n স্কয়ার, হোক না 4n স্কয়ার, যাই হোক কোনো ব্যাপার না, হোয়াট এভার ইট মে বি। এখন আমার কাজ কি? যেহেতু এখানে জোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে আমার কাজ কি? 2 স্কয়ার কমন নেওয়া। 2 স্কয়ার কমন নেওয়া, একটু তাকান, আমি একটু লিখি আগে পদটা। 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস আপ টু 4n স্কয়ার, থাকুক না 4n, সমস্যা কি? যা থাকে থাকুক। এরকম যদি জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি থাকে, তাহলে 2 স্কয়ার কমন নিতে হবে। 2 স্কয়ার কমন নিলে এখানে থাকবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস
3 স্কয়ার প্লাস আপ টু 4n স্কয়ার। এদিকে তাকান, কি বলছি, 2 স্কয়ার কমন নেওয়ার পরে প্রত্যেকটার বেস কে অর্ধেক করে দিতে হবে। তাইলে এবার এই 4n কে অর্ধেক করলে 4n এর অর্ধেক মানে 4n/2, তাহলে 4n এর অর্ধেক কিন্তু 2n, আবার এখানে n মারি দেন না, তার মানে 2n এর হোল স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি? এইবার আমাকে বলেন, সামনে আছে 2 স্কয়ার, সামনে আছে 2 স্কয়ার মানে 4 ইনটু এই ধারা, এইখানে পদ সংখ্যা কত বলেন প্লিজ, আমি রেসপন্স চাচ্ছি। এখানে পদ সংখ্যা কত ভাইয়া? এখানে কিন্তু 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার n স্কয়ার না, 2n স্কয়ার। কমন নেওয়ার পরেও 2n স্কয়ার, তাহলে এই ধারায় পদ সংখ্যা কত? ইয়েস, এখানে পদ সংখ্যা 2n n সংখ্যক না। তার মানে এইটার যে সূত্র আমাদের এইটার সূত্র কি? এটা হচ্ছে 1 স্কয়ার থেকে n স্কয়ার পর্যন্ত যখন থাকে, মানে পদ সংখ্যা যখন n থাকে, তখন সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। কিন্তু এখানে তো পদ সংখ্যা 2n সংখ্যক পদ, তার মানে আমাকে n এর জায়গায় 2n বসাতে হবে। n এর জায়গায় কি 2n, কথা কি বুঝছেন? তাইলে n ইন্টু n প্লাস 1, n এর জায়গায় 2n, তাহলে 2n ইন্টু n প্লাস 1 মানে 2n প্লাস 1 ইন্টু 2n n এর মান 2n, সাথে আছে 2, তাহলে 2 দুগুণে 4n, তার মানে 4n প্লাস 1 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 6। এইবার এই 2 দিয়ে এটা যাবে 3 বার, তাহলে উপরে থাকলো 4, নিচে থাকলো 3, তার সাথে গুণ আছে n ইন্টু 2n প্লাস 1 ইন্টু 4n প্লাস 1, এইভাবে অপশন থাকবে। তাহলে 4/3 ইন্টু, দেখেন 4/3 ইন্টু n থাকবে n, এই যে এখানে n নাই কিন্তু মারি দেন না, 4/3 ইন্টু n ইন্টু 2n প্লাস 1 ইন্টু 4n প্লাস 1, এই যে এটা উত্তর, 1 নাম্বার অপশন। এখন আমার কথা হলো, এগুলা যে যদি মেকানিজম কেউ ভালো করে না বোঝে, সে তো এগুলো কনভার্টই করতে পারবে না। এগুলো কিন্তু আমার একটাও বানাই দেওয়া নাই, যে লাস্ট 61 আর 60 এই দুটা প্রশ্ন পরীক্ষায় আসছে, বাংলাদেশের চাকরি পরীক্ষায়। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে এটা কিন্তু খুবই মানে ভালোভাবে মনে রাখতে হবে। যদি জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এরকম দেওয়া থাকে, তাহলে 2 স্কয়ার কমন নিয়ে এই বেস গুলোকে অর্ধেক বানাই দিতে হবে। এখানে ছিল 4n এর অর্ধেক হচ্ছে 2n, তার মানে এই ধারায় 2n সংখ্যক পদ আছে। ক্লিয়ার কিনা বলেন তো? এই টাইপের কোশ্চেন গুলো ক্লিয়ার? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে বলতে হবে। এখানে কমেন্টে না বুঝলে, যারা পরে ক্লাস করবেন, কোথাও না বুঝলে মেসেঞ্জারে নক দিবেন, হ্যাঁ করে দিব, সমস্যা নেই। নেক্সট, এই যে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন লিখিত পরীক্ষা আসছে, বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় লিখিত পরীক্ষা আসছে। কথা কি বুঝছেন? আসুক লিখিত পরীক্ষায়, কোনো সমস্যা নেই। দেখেন তো এখানে বলছে সমান্তর ধারাভুক্ত তিনটি সংখ্যার সমষ্টি 15 এবং গুণফল 80 হলে ধারাটির পদগুলো নির্ণয় করুন। আগে আমি মূল কনসেপ্ট বোঝাবো, তারপর দেখাবো কিভাবে আপনি এমসিকিউতে মানে পরীক্ষার হলে কিভাবে দ্রুত সলভ করবেন, সেটাও দেখাবো, সমস্যা নেই। কিন্তু আগে আমি মূল কনসেপ্টটা দেখাচ্ছি। এখন আমাদের একটা কনসেপ্ট শিখতে হবে, সমান্তর ধারার পদ ধরে নেওয়া। এদিকে তাকান, খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা না, যদি ধরার সময় যদি উল্টাপাল্টা ধরেন, অঙ্ক হবে না। এই জন্য এটা আমাকে 5-7 মিনিট সময় দিতে হবে, আমি থিওরি বুঝাবো। একটা সমান্তর ধারার পদগুলোকে ধরে নেওয়ার একটা টেকনিক আছে। আপনি যা ইচ্ছা তাই ধরতে পারেন না, বা ধরতে পারেন, বা ধরলেও ক্যালকুলেশন জটিল হবে, এই কাজটা করা যাবে না। সমান্তর ধারার যখন বলবে যে সমান্তর ধারাভুক্ত 3টা পদ, বা সমান্তর ধারাভুক্ত 4টা পদ, বা সমান্তর ধারাভুক্ত 5টা পদ, এরকম যখন বলবে, তখন ওই পদগুলোকে ধরে নেওয়ার একটা টেকনিক আছে। যদি আপনাকে এখানে বিজোড় সংখ্যক পদ থাকে, এখানে কয়টা পদ? 3টা পদ। দেখেন এদিকে তাকান প্লিজ, এখানে কিন্তু এই কথাগুলো মনে না থাকলে কিন্তু অঙ্ক পারবেন না। আবার বলছি, ইচ্ছা মতো ধরলে কিন্তু অঙ্ক মিলে আসতে পারবেন না পরীক্ষার হলে, এইভাবেই ধরতে হবে। সমান্তর ধারাভুক্ত 3টা পদ, এরকম যদি 5টা পদ বলে, বা এরকম যদি 7টা পদ বলে, কখনো বলবে না 3টা পদই আসছে পরীক্ষায়, সর্বোচ্চ 3টাই আসছে, এর বাইরে আসে নাই, টেনশন করেন না। তাহলে আমি বলছি যে বিজোড় সংখ্যক পদ যদি বলে, সমান্তর ধারাভুক্ত বিজোড় সংখ্যক পদ, যেমন 3টা, 5টা, 7টা, তাহলে ওই পদগুলোকে ধরে নিতে হবে কিভাবে? তাহলে সমান্তর ধারাভুক্ত পদগুলোকে যেভাবে ধরতে হয়, সমান্তর ধারাভুক্ত পদগুলোকে ধরে নেওয়ার নিয়ম।
আচ্ছা, অবশ্যই প্রথম পদকে এ ধরা যাবে না। প্রথম পদ যদি এ ধরেন তাহলে পরের পদ কত হবে? এ প্লাস ডি। কথা সত্য, আমরা তো জানি এইভাবেই তো সমান্তর ধারা গঠিত হয়। তারপরের পদ কত? এর সাথে আবার ডি যোগ করে এ প্লাস টু ডি। এই তিনটা পদ কি সমান্তর ধারাভুক্ত না? অবশ্যই। এবং সমান্তর ধারাকে তো এরকমই ধরতে হয়, আমি দেখাইছিলাম প্রথম পদে, সূত্রেও তো প্রথম পদে আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন এখানে পদ দেওয়া থাকবে না, ওই পদগুলোকে ধরে নিতে হবে, তখন এই কাজটা করা যাবে না। এইভাবে ধরা যাবে না, এইভাবে ধরলে অঙ্কর সলিউশন আর নামবে না, নামে আসতে পারবেন না, ক্যালকুলেশন জটিল হবে, ঝামেলা হবে। সবসময় মাথায় রাখবেন যখন সমান্তর ধারাভুক্ত তিনটা পদ, পাঁচটা পদ, মানে বিজোড় সংখ্যক পদের কথা বলবে, তখন সবসময় প্রথমটাকে এ ধরবেন না, মাঝখানেরটাকে এ ধরবেন। আবার বলছি, বিজোড় সংখ্যক পদের কথা বললে মাঝখানেরটাকে এ ধরতে হবে, ক্যালকুলেশন দ্রুত হবে। কথা কি বুঝছেন? মাঝখানেরটাকে এ ধরতে হবে। মাঝখানেরটা এ, এর পাশে একটা, এর আগে একটা, এর পাশেরটা হলো এ প্লাস ডি। তাহলে আগেরটা কি? আগেরটা তো এ প্লাস ডি, পরেরটা যদি এ প্লাস ডি হয় তাহলে আগে কত? এ থেকে ডি কম আছে, এদিকে তাকান। সামনে যেতে হয় কিভাবে? এই পদের সাথে, এদিকে তাকান, সমান্তর ধারা কেমনি গঠন হয়? এই পদের সাথে সাধারণ অন্তর যোগ করে পরের পদ, এই পদের সাথে সাধারণ অন্তর যোগ করে পরের পদ। তাহলে মাঝখানের পদ যদি এ হয়, তাহলে এটার সাথে সাধারণ অন্তর যোগ করে পরেরটা, তাহলে আগেরটা কি হবে? এটার সাথে সাধারণ অন্তর বিয়োগ করে, তার মানে আগের পদটা হচ্ছে এ মাইনাস ডি। ইয়েস, আপনাকে এইভাবে ধরতে হবে। যদি বিজোড় সংখ্যক, সমান্তর ধারাভুক্ত বিজোড় সংখ্যক পদের কথা বলে, প্রথমটা এ না ভাইয়া, মাঝখানেরটা এ। মাঝখানেরটা এ, আগে এ প্লাস ডি, সরি পরে এ প্লাস ডি, আগে এ মাইনাস ডি, ব্যাস। এই হলো সেই সমান্তর ধারাভুক্ত তিনটা পদ। যদি সমান্তর ধারাভুক্ত পাঁচটা পদ বলতো, সমান্তর ধারাভুক্ত পাঁচটি পদ, তাহলে মাঝখানেরটা এ, এর পাশে দুইটা, এর আগে দুইটা, এর পাশেরটা কত? এ প্লাস ডি, এর আগেরটা এ মাইনাস ডি, তারপরেরটা এ প্লাস টু ডি, মানে এর সাথে আবার ডি যোগ, এর আগেরটা এ মাইনাস টু ডি। এই হলো পাঁচটা। বিজোড় সংখ্যক পদ হলে সমান্তর ধারাভুক্ত, মাঝখানেরটাকে এ ধরবেন, পরেরটা এ প্লাস ডি, আগেরটা এ মাইনাস ডি, তারপরেরটা আবার এর সাথে ডি যোগ করবেন, তার এর আগেরটা এর সাথে ডি মাইনাস করবেন। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন, আর প্লিজ রেসপন্স করেন, প্লিজ, আমি রেসপন্স চাচ্ছি। সমান্তর ধারাভুক্ত পদগুলো ধরে নেওয়ার নিয়ম, সমান্তর ধারাভুক্ত পদগুলো ধরে নেওয়ার নিয়ম, ইচ্ছা মতো ধরতে পারবেন না, ইচ্ছা মতো। এখন একজন বলছে ভাই আমি যদি এরকম ধরে নেই হবে না? হবে, হবে, ক্যালকুলেশন জটিল হবে, আপনার ক্যালকুলেশন করতে সময় লাগবে। আবার বলছি, সমান্তর ধারাভুক্ত যদি বিজোড় সংখ্যক পদ হয়, তাহলে সবসময় মাঝখানেরটা এ। সুবিধা আছে, আমি দেখাবো, অঙ্ক সলভ করার সময় দেখাবো যে মাঝখানেরটা এ ধরার সুবিধা কি। আচ্ছা, সবাই ক্লিয়ার বলছেন, তার মানে ক্লিয়ার। এইবার দেখেন, তাহলে সমান্তর ধারাভুক্ত তিনটি পদের সমষ্টি, তাহলে যেহেতু সমান্তর ধারাভুক্ত তিনটি পদ মানে বিজোড় সংখ্যক পদ, তাহলে আমরা প্রথমে কি লিখবো? ধরি পদ তিনটি, ধরি, যেহেতু বিজোড় সংখ্যক পদ, ধরি পদ তিনটি, পদ তিনটি, মাঝখানেরটা এ, পরেরটা হলো এ প্লাস ডি, আর আগেরটা কি এ মাইনাস ডি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এবার প্রথম শর্ত, এবার প্রথম শর্ত, প্রথম শর্তে কি বলছে? সমান্তর ধারাভুক্ত তিনটি পদের সমষ্টি 15, সমষ্টি 15 মানে এই তিনটা পদের যোগফল 15। তাহলে প্রথম শর্ত এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি ইজ ইকুয়াল টু 15। এই ডি আর ডি ক্যান্সেল। মজার বিষয় হলো এই ডি আর ডি কেটে দেওয়ার জন্য এইভাবে ধরা হয়েছে, কিন্তু আপনি যদি এই ডি ডি কেটে গেল, এদিকে তাকান, এই ডি ডি কেটে গেল, তাহলে কি একটা অজানা রাশি কমে গেল না? আমি ডির মানও জানি না, এর মানও জানি না, এই ডি আর ডি কেটে গেলে কি একটা অজানা রাশি কমে গেল না? তাহলে সুবিধা না? এই সুবিধাটা নেওয়ার জন্য মাঝখানেটা এ ধরছি, পরে এ প্লাস ডি, আগে এ মাইনাস ডি, এই প্লাস ডি আর মাইনাস ডি কেটে যাবে। বাট কেউ যদি ধরতে একটা পদে, তারপরটা এ প্লাস ডি, তারপরটা এ প্লাস টু ডি, এই তিনটা পদের সমষ্টি যদি 15 লিখতো, তাহলে কি কাটতো? এই ডি ডি কাটতো না? এখানে দুইটা অচলক থাকতো, দুইটা এও থাকতো, ডিও থাকতো, ক্যালকুলেশন জটিল হতো। চলক কমানোর জন্য, অজানা রাশি কমানোর জন্য, বুঝছেন? তাহলে এখানে এ এ এ, তাহলে 3a ইজ ইকুয়াল টু 15, 3 এর পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এ ইকুয়াল টু 15/3, তাহলে 15/3 মানে হচ্ছে 5, তাহলে এর মান 5। এ পাইলাম মানে কি পাইলাম? এ পাইলাম মানে মাঝখানের পদ পাইছি। ওকে ফাইন, থাক।
এবার ধারাটির পদগুলো চাইছে, মানে সবগুলো পদই বের করতে বলছে, কেবল এ বের হইছে। এখন এই ডির মান না জানলে তো আপনি সলভ করতে পারবেন না। এবার আরেকটা শর্ত দিছে, এবং গুণফল, কার গুণফল? ওই পদ তিনটার গুণফল। এবার দ্বিতীয় শর্ত গুণফল, মানে এই তিনটার গুণফল। তার মানে এ মাইনাস ডি ইন্টু এ প্লাস ডি, এই গুণফল হচ্ছে 80। দেখেন এই এ মাইনাস ডি আর এ প্লাস ডি এই দুইটা সূত্রে পড়ছে। দেখেন এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুইটা মিলে সূত্রে পড়বে, এই জন্য এই দুইটাকে আলাদা করেন। ইন্টু হচ্ছে এ ইজ ইকুয়াল টু 80, এই দুইটা মিলে লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু এ, এর মান তো আমাদের পাইছি, বের করছি 5 ইজ ইকুয়াল টু 80। যেহেতু ডি বের করবো, তাহলে ডি বাদে সব ওই পাশে পার করে দিব। এই 5 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 80 ডিভাইডেড বাই 5, 5 16 তে 80। হ্যাঁ, তাহলে এই পাশে থাকলে হচ্ছে এ স্কোয়ার, এই স্কোয়ারের মান আমাদের বের করছি, এই স্কোয়ারের মান 5, এর মান 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, তাহলে 5 স্কোয়ার 25 মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, এই 25 ওই পাশে চলে যাবে, তাহলে এই পাশে থেকে মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 মাইনাস 25, মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 মাইনাস 25 মানে মাইনাস 9, এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে ডি ইকুয়াল টু √9, রুট করলে সামনে প্লাস মাইনাস আসবে, তার মানে ডি মান প্লাস মাইনাস 3, ডি মান প্লাস মাইনাস 3। এই ডি মানে কি? ডি মানে হচ্ছে কি? ডি মানে হচ্ছে সাধারণ অন্তর, এটা প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। আবার বলছি সাধারণ অন্তরের মান প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। কেন? যদি ধারার পরের পদ ছোট হয়, আগের পদ যদি, আমার কথা কি বুঝছেন, পরের পদ ছোট আগের পদ বড়, তাহলে বিয়োগ করলে নেগেটিভ আসবে না? নেগেটিভ আসবে। তাহলে এ পেয়ে গেছি, এ পাইছি 5, ডি পাইছি কয়টা? +3 -3, তার মানে ডির মান +3 ধরে একবার সলভ করতে হবে, ডির মান -3 ধরে একবার সলভ করতে হবে। ওকে, তাহলে আমরা অতএব তাহলে আমি কি কি পাইলাম? এ পাইলাম 5 আর ডি পাইলাম +-3। এবার এ ডি এর মান বসিয়ে তাহলে অতএব পদগুলো কেমন? এ মাইনাস ডি, তাহলে এ মান 5 মাইনাস, আচ্ছা পদগুলো বের করবেন, ডি ইজ ইকুয়াল টু +3 হলে, তাহলে এ মাইনাস ডি, এই যে পদগুলো মানে এই যেগুলো এইগুলো এখানে বসাতে হবে, এ মাইনাস ডি, তাহলে এর মান হচ্ছে 5, ডির মান হচ্ছে 3, কমা মাঝখানে হচ্ছে এ মানে 5 আর এখানে এ প্লাস ডি মানে এর মান হচ্ছে 5 প্লাস ডির মান হচ্ছে 3, তাহলে 5 থেকে 3 গেলে 2, 5 5 আর 3 8, তার মানে ধারাটা হচ্ছে 2 5 8। আর যখন আপনি ডির মান -3 বসাবেন, জাস্ট রিভার্স আসবে, 2 5 8 এর জায়গায় 8 5 2 আসবে, বুঝতে পারছেন? ডি ইকুয়াল টু -3 হলে পদগুলো এ মাইনাস, এই যে এ মাইনাস হচ্ছে ডি, এ হচ্ছে 5 মাইনাস ডি হচ্ছে -3, কমা এর মান হচ্ছে মাঝখানে 5 আর এ মাইনাস ডি মানে 5 -3। ওকে, তাহলে 5 মাইনাস হচ্ছে +3, কমা 5 5 -3 2, তাহলে 8 5 2, ব্যাস। মানে প্লাসটা বসালে যা আসবে, মাইনাসটা বসালে উল্টা আসবে। এই যে 5 থেকে 8 বিয়োগ দিলে -3, কথা কি বুঝছেন? আর এমসিকিউ এর জন্য অপশন টেস্ট করবেন, ফর এমসিকিউ অপশন টেস্ট, এটা হলো লিখিত পরীক্ষায় এইভাবে করবেন যেটা করালাম। হ্যাঁ, এখন ফর এমসিকিউ অপশন টেস্ট। আচ্ছা, অপশন টেস্ট কিভাবে অপশন টেস্ট করবেন? অপশন দেওয়া থাকবে, তার মানে অপশনে মনে করেন আপনার এরকম দেওয়া আছে 2 5 8, প্রথমে এরকম থাকবে নট নেসেসারি। অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে ধারাটির পদগুলো নির্ণয় করুন, তার মানে ধারার পদগুলো দেওয়া থাকবে, এই যে তিনটা পদ, তাহলে ধারার পদগুলো দেওয়া থাকবে, তাহলে ধারার পদগুলো এই যে 2 5 8। এখন অঙ্কে বলছে সমান্তর ধারাভুক্ত তিনটি সংখ্যার সমষ্টি 15, তার মানে দেখতে হবে এই তিনটার যোগফল 15 হয় কিনা। প্রথম টেস্ট, দেখেন 8 5 13 আর 2 15, তার মানে প্রথম শর্ত মিলে গেছে, যোগফল 15। এবার দেখতে হবে গুণফল 80 হয় কিনা, গুণফল 80 হলে পরে উত্তর শেষ। এবার এই তিনটা গুণ করেন, তাহলে 2 গুণ 5 গুণ হচ্ছে 8, 5 দুগুণী 10, 8 10 80, তার মানে এই তিনটার সংখ্যার যোগফল 15 হয়েছে, গুণফল 80 আসছে, তার মানে এটাই আমাদের উত্তর। অপশন টেস্ট, আমি কি বোঝাতে পারছি? তার মানে এমসিকিউ এর জন্য অপশন টেস্ট করবেন। ক্লিয়ার? যদি যোগফল 15 চলে আসে মেরে দিয়েন না, গুণফলও টেস্ট করতে হবে, দুইটাই টেস্ট করতে হবে। এমন যদি আসে, মনে করেন একটা অপশন আছে এরকম যে 3 4 6, না 3 4 6 তো হবে না, যোগফল 15 বানাতে হবে, ধারাও হতে হবে। আচ্ছা, মানে সমান্তর ধারাও তো হতে হবে।
7 4 11 না, আবার ধারাও তো মেনটেন করতে হবে, মানে এত সহজ না, এত সহজ না, বানাই দেওয়া এত সহজ না। কথা কি বুঝতে পারছি? আমার কথা কি বুঝছেন? তাহলে 1 4 2 4 এদের মধ্যে আবার ডিফারেন্স তো সমান রাখতে হবে, রেখে কাজটা করতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি পাচ্ছি না, হয়তো বা হয়তো থাকতে পারে, আমার মনে হচ্ছে না যে নাই, মনে হচ্ছে নাই, তারপরেও থাকতে পারে, আমি জানি না। আপনি যোগফল দেখবেন 15 হয় কিনা, গুণফল 80 হয় কিনা, যেটা দিয়ে হবে সেটা মারি দিবেন, ঠিক আছে? আচ্ছা 4 5 6, একজন বলছে 4 5 6, 4 5 6, 4 আর 5 9, 9 আর 6 15, হ্যাঁ মিলে গেছে। 4 5 6 এটাও কিন্তু সমান্তর ধারা, ওকে ফাইন। এবার দেখতে হবে গুণফল 80 হয় কিনা। 4 5 20, 6 20 120, গুণফল 80 হচ্ছে না, গুণফল 80 হচ্ছে না, সুতরাং এটা উত্তর না। কথা কি বুঝাইতে পারছি? তার মানে বিষয়টা হলো যে যোগফল টেস্ট করার পরে গুণফলটাও টেস্ট করে দেখবেন। আর এটা মাথায় রাখতে হবে, যদি সমান্তর ধারাভুক্ত বিজোড় সংখ্যা হয় তাহলে মাঝখানেরটা এ ধরতে হবে, পরেরটা a প্লাস ডি, আগেরটা a মাইনাস ডি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট, এই যে এটা লিখিত পরীক্ষায় আসছে, বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষায় লিখিততে আসছে, এমসিকিউ তো দিতে পারে, এমসিকিউ তো দিতে পারে। দেখেন কি বলছে, বলছে সমান্তর ধারাভুক্ত 3টা পদের সমষ্টি হচ্ছে 27। সমান্তর ধারাভুক্ত 3টা পদ, আবার বলছি সমান্তর ধারাভুক্ত 3টা পদ। তাহলে আমি কি বলছি, সমান্তর ধারাভুক্ত পদগুলো ধরে নেওয়ার নিয়ম কি, মাঝখানেরটা এ ধরতে হবে। তাহলে সমান্তর ধারাভুক্ত 3টি পদের সমষ্টি 27 এবং তাদের বর্গের সমষ্টি, এবার কিন্তু তাদের গুণফল বলেনি, তাদের বর্গের সমষ্টি 293 হলে ধারাটি নির্ণয় করুন। ওকে ফাইন, আগে মূল নিয়ম বোঝেন, এমসিকিউ তো অপশন টেস্ট করবেন, আমি মূল নিয়ম বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে এখন সমান্তর ধারাভুক্ত 3টি পদ, তাহলে যেহেতু 3টা পদ বিজোড় সংখ্যক পদ, তাহলে কি করব, ধরি পদ 3টি, ধরি পদ 3টি, মাঝখানেরটা এ, পরেরটা এ প্লাস ডি, আর আগেরটা হচ্ছে এ মাইনাস ডি। এবার প্রথম শর্তে কি, পদগুলোর সমষ্টি 27, তাহলে প্রথম শর্ত এই সবগুলো পদের সমষ্টি 27, তার মানে এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি ইজ ইকুয়াল টু 27। এখন এই মাইনাস ডি প্লাস ডি কাটা, এই মাইনাস ডি প্লাস ডি কেটে যাবে, এইটার কারণেই কিন্তু মাঝখানেরটা এ ধরছি, পরেরটা এ প্লাস ডি, আগেরটা এ মাইনাস ডি, যাতে মাইনাস ডি প্লাস ডি কেটে যায়, এই সুবিধা নেওয়ার জন্য কিন্তু এই কাজটা করছি। তাহলে এ 3a, তাহলে 3a যোগ করলে হয় 27, এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে a ইকুয়াল টু 27 ডিভাইডেড বাই 3, a ইকুয়াল টু 9, এর মান 9 বের হইছে। ওকে ফাইন, প্রথম শর্তে ছিল সংখ্যা 3টার যোগফল সমষ্টি 27, সেই সমষ্টি থেকে আমরা একটা মান পাইছি a। এইবার বলছে তাদের বর্গের সমষ্টি, মানে এই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, এটা হলো দ্বিতীয় শর্ত। তাহলে দ্বিতীয় শর্তে কি বলছে, দ্বিতীয় শর্ত বলছে এদের বর্গের সমষ্টি, মানে এই তিনজনকে বর্গ করে যোগ করলে 293 হবে। তাহলে প্রথমে আছে a মাইনাস ডি, তাহলে a মাইনাস ডি এর হোল স্কয়ার, তারপর একটা a, তাহলে এর উপর স্কয়ার, তারপর a প্লাস ডি, তার মানে a প্লাস ডি এর হোল স্কয়ার। এই যে বর্গের সমষ্টি, মানে ওই পদ 3টার বর্গের বর্গ করে যোগ করলে হবে 293। ক্লিয়ার? এইবার আপনি a মাইনাস ডি এর হোল স্কয়ার করেন, তাহলে কি করবে, a স্কয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস এটা কি হবে, a স্কয়ার প্লাস 2ad প্লাস ডি স্কয়ার ইজ ইকুয়াল টু 293। এই 2ad আর এই 2ad ক্যান্সেল, এগুলো এই সুবিধা নেওয়ার জন্য কিন্তু এরকম ধরা, a স্কয়ার কয়টা a স্কয়ার, 3a স্কয়ার, ডি স্কয়ার কয়টা ডি স্কয়ার, 2d স্কয়ার ইজ ইকুয়াল টু 293। এই এর মান কিন্তু আগেই আমরা বের করছি, তাহলে বসান এখানে 3 ইন্টু a স্কয়ার মানে 9 স্কয়ার প্লাস 2d স্কয়ার ইজ ইকুয়াল টু 293। তাহলে 3 ইন্টু 9 স্কয়ার মানে 81 প্লাস 2d স্কয়ার ইজ ইকুয়াল টু 293। ওকে, তাহলে এটা 81 দিয়ে গুণ করলে 3 আঁকে 3, 3 আসতে 24, 200, আচ্ছা একটু এদিকে করি, এটা হচ্ছে 243, এই যে 3 আঁকে 3, 3 আসতে 24 প্লাস হচ্ছে 2d স্কয়ার ইজ ইকুয়াল টু 293। এই 243 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে এই পাশে থাকবে কি 2d স্কয়ার ইজ ইকুয়াল টু 293 মাইনাস 243, তাহলে 2d স্কয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে 50, তাহলে 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে d স্কয়ার ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 2, তাহলে 50 বাই 2 মানে 25, তার মানে d স্কয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে d ইকুয়াল টু এই স্কয়ারটা এই পাশে যে রুট 25, আর রুট করলে সামনে প্লাস মাইনাস আসে, তাহলে d ইকুয়াল টু প্লাস মাইনাস 25 এর রুট 5, তাহলে d এর মান হচ্ছে প্লাস মাইনাস 5, d এর মান কত, প্লাস মাইনাস 5, তাহলে d এর দুইটা মানে একটা প্লাস 5 একটা মাইনাস 5, তাহলে d এর মান প্লাস 5 ধরে আপনি
এখানে বসাই দিবেন এ আর ডি এর মান, তাহলে একটা ধারা বেরোবে। ডির মান -5 বসাবেন। যদি আপনি শুধু +5 দিয়ে করেন তাহলে কিন্তু পার্শিয়াল মার্কিং এর শিকার হবেন, কারণ সমান্তর ধারা যে সাধারণ অন্তর সেটা প্লাসও হয় মাইনাসও হয়। ওকে, তাহলে ডির মান, ডি এবং এর মান বসাই। হ্যাঁ, তাহলে আমি একটু এদিকে সব মুছে দিই। তাহলে অতএব ধারার পদগুলো তাহলে লিখবেন যে ডি ইজ ইকুয়াল টু +5 হলে পদগুলো বা ধারাটি তাহলে এর মান, এই যে ডির মান বসান, এর মান হচ্ছে 9, তো এখানে 9 বসান। 9 মাইনাস ডির মান কত 5, কমা এর মান কত 9 এর মান 9, কমা এ প্লাস ডি মানে 9 প্লাস ডির মান 5, তাহলে 4 9 আর হচ্ছে 9 আর 5 14, 4 9 14 এই একটা। ওকে, ডি ইজ ইকুয়াল টু -5 হলে ধারাটি, ডি ইজ ইকুয়াল টু -5 হলে ধারাটি, ডি ইজ ইকুয়াল টু -5 হলে ধারাটি কত হবে? তখন এখানে -5 বসলে জাস্ট রিভার্স আসবে, মানে 14 9 4 আসবে। বসায় দেখবেন 14 9 4, এটাই উত্তর। এখন প্রশ্ন হচ্ছে এটা আমি এমসিকিউতে কি করব? আমি আবার বলছি এমসিকিউতে অপশন টেস্ট, এমসিকিউতে অপশন টেস্ট কি বের করতে বলছে? বের করতে বলছে ধারাটি কত, ধারাটি নির্ণয় করুন। তার মানে আপনার অপশনে ধারাটা দেওয়া থাকবে। ধারাটা মানে কোনটা? এই যে এইটা বা এইটা, যে কোনো একটা দেওয়া থাকবে, দুইটাই থাকবে না, বা দুইটাই যদি দেওয়া থাকে তাহলে উভয় থাকবে, উভয় বোথ, তখন কিন্তু উভয় মারতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে আমার অপশনে মনে করেন যে 4 9 14 এরকম দেওয়া আছে অপশনে। এখন আমার অপশন টেস্ট, অপশনে কি বলছে? সমান্তর ধারাভুক্ত 3টি পদের সমষ্টি 27, তার মানে এই পদ 3টার সমষ্টি 27, তার মানে এই পদ 3টা যোগ করলে 27 হয় কিনা চেক করেন। তাহলে 9 আসছে 13, 13 আর 14 27, মানে প্রথম শর্ত মিলছে। প্রথম শর্ত যখন মিলবে তখন দ্বিতীয় শর্ত চেক করতে হবে। প্রথম শর্ত না মিললে আর দ্বিতীয় শর্ত চেক করার কোনো দরকার নেই। এবার এবং তাদের বর্গের সমষ্টি 293। আচ্ছা, তার মানে হচ্ছে এই তিনটা সংখ্যার বর্গের সমষ্টি হবে 293। তার মানে এটা যোগ করে, বর্গ করে যোগ করলে 293 হয় কিনা দেখেন। 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, 4 স্কোয়ার 16, 9 স্কোয়ার 81, 14 স্কোয়ার 196। তাহলে 6 আর 1 7, 7 আর 6 13, 3 হাতে হাতে কত 1, 9 আর 1 10, 10 আর 18, 18 আর 1 19, হাতে 1, আর এই 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তার মানে 293 মিলে গেছে। তার মানে এইটা দিয়ে আমি সমষ্টি 27 পাইছি, বর্গের সমষ্টি 293 পাইছি। কোশ্চেন এটাই বলা আছে, সমষ্টি হবে 27, বর্গের সমষ্টি 93, 293, দুইটাই মিলে গেছে। তার মানে আমাদের উত্তর এটা। আমি কি কথাটা বুঝাতে পারছি? ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে অপশন টেস্ট। আবার বলছি এই দুইটা প্রশ্ন লিখিত পরীক্ষা আসছে বাংলাদেশ ব্যাংকে, কিন্তু লিখিত পরীক্ষাতে একটু বুঝতেই পারছেন একটু সময় লাগবে, কারণ আপনি তো অপশন টেস্ট করার সুযোগ পাবেন না। কিন্তু এমসিকিউ পরীক্ষা যদি আসে তখন আপনি অপশন টেস্ট করে দিবেন, মাত্র 10 সেকেন্ডে হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন 64 কি বলছে? চৌষট্টি নাম্বারে বলছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস আপ টু, এটা চলবে। বলছে ধারাটির সাধারণ অন্তর এবং সপ্তম পদ কত? কি কি চাইছে? ধারাটির সাধারণ অন্তর মানে ডি, এবং সপ্তম পদ মানে T7। আচ্ছা, সপ্তম, তাহলে আগে সাধারণ অন্তর বের করেন। সাধারণ অন্তর ডি কেমনে বের করে? যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ। তাহলে log 4 থেকে আপনি log 2 বিয়োগ দেন, log 4 থেকে log 2 বিয়োগ দেন, এটাই সাধারণ অন্তর, এটাই সাধারণ অন্তর। বাট এইভাবে অপশন পাবেন না, অপশন পাবেন একটু আরো কনজাস্টেড করতে হবে, মানে আরো ছোট করতে হবে। এই 4 কে ভাঙা যায়, এই 4 কে লেখা যাবে 2 স্কোয়ার মাইনাস log 2। এই 2 এই পাওয়ার থেকে না সামনে নেমে চলে আসবে, 2 সামনে চলে আসলে 2 log 2 মাইনাস log 2। তাহলে এখানে হচ্ছে 2টা log 2 আর এখানে একটা log 2, 2টা log 2 থেকে একটা log 2 বিয়োগ হলে শুধু log 2, একটা log 2 থাকবে। এটা উত্তর, log 2 উত্তর। তাহলে সাধারণ অন্তর হচ্ছে log 2। কথা কি বুঝছেন? সাধারণ অন্তর কত? log 2। ক্লিয়ার? গেল, আটকে গেল কেন? দেখতে পাচ্ছেন কি না? এর তো নেটওয়ার্ক ডিস্টার্ব দিলে পারে। চলছে লাইভ? লাইভ কি চলছে না আটকে গেল? হ্যাঁ,
এমন একটা বাজে পরিস্থিতি। আচ্ছা, দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, তাহলে এইটা অনেকে বোঝে না যে দুইটা লগ 2 থেকে একটা লগ 2 বিয়োগ হলে একটা লগ 2 থাকবে। এভাবে না থাকলে আপনি লগ 2 কমন নেবেন, লগ 2 কমন নেবেন, লগ 2 কমন নেন, লগ 2 কমন নিলে এখানে থাকবে কত 2, আর এখানে থাকবে কিছু নাই মানে 1 গুণ আছে, কিছু নাই মানে এখানে 1 গুণ আছে, তাই -1, 2 - 1 করলে তো 1, তাহলে এখানে থাকতেছে লগ 2, আর এর সাথে 1 গুণ করলেই কি আর না করলেই কি, তার মানে উত্তর কত লগ 2। তাহলে উত্তর হচ্ছে লগ 2। ক্লিয়ার? তাহলে আমরা কি পাইছি? সাধারণ অন্তর লগ 2 পাইছি। এবার চাইছে কি সপ্তম পদ t7। আচ্ছা, সপ্তম পদ আমরা জানি n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ কত? এ হচ্ছে প্রথম পদ লগ 2 প্লাস n কত সপ্তম পদ, তার মানে n এর মান 7, তাহলে 7 মাইনাস 1 ইন্টু ডি কত? ডি তো আমরা বের করছি লগ 2, ডি তো আমরা বের করছি লগ 2। ওকে, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে লগ 2 প্লাস 7, এটা 6 ইন্টু লগ 2, ইন্টু লগ 2, তার মানে এখানে আছে লগ 2 আর এখানে 6টা লগ 2, তাহলে একটা লগ 2 আর 6টা লগ 2 গুণ করলে যোগ করলে হবে 7টা লগ 2, মানে 7 লগ 2, 7 লগ 2, এটা উত্তর। বাট এইভাবে অপশন পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা কি করি, এখানে যদি কোনো পাওয়ার থাকে, এখানে যদি কোনো পাওয়ার থাকে সেটা সামনে নেমে আসে, তাহলে সামনের কোনো সংখ্যা থাকলে সেটাকে আমরা এই পাওয়ারের উপরেও দিয়ে দিতে পারি। তার মানে এটা থাকবে হচ্ছে এরকম, লগ এই 2 এর উপরে 7, 2 টু দি পাওয়ার 7, আর 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, তার মানে লগ 128, এইটা অপশনে থাকার সম্ভাবনা বেশি, এইটা অপশনে থাকার সম্ভাবনা বেশি, লগ 128। ঠিক আছে, লগ 128। আপনারা কি বুঝছেন? এটা কোশ্চেনটা বুঝছেন? কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। বা আপনি এমনিতেও করেন না, এখানে হচ্ছে 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, বুঝতেই পারতেছেন যে এখানে ডাবল ডাবল করে হচ্ছে, তাহলে 8 এর ডাবল 16, 16 ডাবল 32, 32 ডাবল 64, 64 ডাবল 128, তার মানে লগ 128 হবে। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে সপ্তম পদ, তাহলে লগ 2 প্লাস 6 লগ 2, এই যে 7 থেকে 1 গেলে 6, তাহলে একটা লগ 2 আর 6টা লগ 2 যোগ করলে 7 লগ 2, এটা উত্তর। এইভাবে অপশন, মানে এইটা উত্তর, বাট এইভাবে অপশন থাকছে না। যখন এইভাবে অপশন থাকবে না, তখন এই সামনের সংখ্যাটা আমরা এখানে পাওয়ার থাকলে সেটা লগের সামনে নিয়ে আসি, তাহলে সামনে থেকে পাওয়ারে নিয়ে যাওয়া যায়। তাই এটাকে আমরা লিখবো লগ 2, আর এই 7টা এখানে পাওয়ারে চলে যাবে 2 টু দি পাওয়ার 7, আর 2 টু দি পাওয়ার 7 মানে 128, 2 টু দি পাওয়ার 7 যে 128, না বুঝলে ভেঙে নেবেন। 2 টু দি পাওয়ার 7 মানে 2 কিউব আর হচ্ছে 2, তাহলে এখানে 7টা 2 না, এই যে 3টা 6টা আর একটা 7টা, 2 কিউব 8, 2 কিউব 8 গুণ 2, 8 8 64, 64 দুগুণে 128। ক্লিয়ার হয়েছে এবার? ওকে, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমাকে বলেন, এই প্রশ্নটা যদি সাধারণ অন্তর এটা না চেয়ে যদি সরাসরি বলতো সপ্তম পদ কত, তাহলে কি করতেন? রেসপন্স করেন তো। যদি এই কোশ্চেনে সাধারণ অন্তর না চেয়ে যদি শুধু বলতো যে এই ধারার সপ্তম পদ কত, তাহলে কি করতেন? তাহলে কি করতেন বলেন তো? তাহলে কি করতাম? কেউ বলছে না কেন? আচ্ছা, সাধারণ অন্তর বের করা লাগতো স্যার, সাধারণ অন্তর বের করতে হতো আগে। ইয়েস, অ্যাবসলিউটলি। মনিরা মনি, সোহেল রানা, রাজিয়া সরকার, উম্মে উনাইশা, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, আগে আমরা সাধারণ অন্তর বের করতাম, কারণ শুধু সপ্তম পদ বললে মানে t7 সেভেন্থ টার্ম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ হচ্ছে প্রথম পদ লগ 2, প্রথম পদ এখানে লগ 2 না? ইয়েস। n কত? যেহেতু সপ্তম পদ, n এর মান 7, এই d এর মান আমাদের না জানলে অঙ্কটা হতো না, তাই আমরা আগে d এর মান বের করতাম। কিভাবে? এটা থেকে এটা বিয়োগ করে সেই d এর মানটা এখানে বসাই দিতাম। আশা করি বুঝতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অথবা আপনি দেখেই বুঝতেছেন যে প্রথমে আছে লগ 2, তারপর আছে লগ 4, তারপর আছে লগ 8। আমি দেখতে পাচ্ছি এখানে একটা সিকোয়েন্স, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8 হয়েছে,
তার মানে এরপরে 8 এর ডাবল 16 হবে, তার মানে এরপর একটা লগ 16, তারপরে 16 ডাবল, তারপর একটা লগ 32, তারপর একটা 32 এর ডাবল লগ 64, তারপর একটা 64 ডাবল লগ 128। এখন দেখেন 1 2 3 4 5 6, এই যে সপ্তম পদ হচ্ছে লগ 128। আমি কি বোঝাতে পারছি? মানে অঙ্ক যদি বুঝে করেন বা মানে ফিল করেন তাহলে কোনো না কোনো ভাবে আপনি একটা সলিউশন বের করে ফেলতে পারবেন। তো আমি এই পর্যন্তই রাখবো, হ্যাঁ এই পর্যন্তই রাখবো। আমাদের কত পর্যন্ত ক্লিয়ার হলো? 64। আমাদের গুণোত্তর ধারা শুরু হবে নেক্সট। আচ্ছা আর একটা অঙ্ক মনে হয় আছে। আচ্ছা আচ্ছা, এই দুটো থাক, এই দুটো আমি কালকেই করাবো, ঠিক আছে? কালকে মানে আগামী ক্লাসে করাবো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।